আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারের সম্পূর্ণ প্রস্তুতি আমরা তোমাদের জন্য সাজিয়েছি। ইংলিশ প্রো প্রেজেন্ট ইংলিশ এইচএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স, সেই ক্র্যাশ কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে চলে এসেছি। ওকে, আমাকে একটু জানাবে যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। ওকে, এইচএসসি ইংরেজির সবচাইতে কঠিন টপিকগুলোর মধ্যে বা সবচাইতে কঠিন যে আইটেমগুলো, গ্রামাটিক্যাল যে অংশটা মনে করা হয় তোমাদের মধ্যে আমরা জেনে থাকি, সেটা হলো কানেক্টরস। গত ক্লাসে তোমাদের অর্ক ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, যিনি মডিফায়ারের উপর চমৎকার একটি ক্লাস তোমাদের নিয়েছেন। আজকে দ্বিতীয় ক্লাস ইংলিশ ক্র্যাশ কোর্স, এইচএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে কানেক্টরস টপিকের একেবারে এ টু জেড সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কানেক্টর একদম সহজ কথায় বললে বুঝি কানেক্টর বলতে, কানেকশন বলতে তো কোনো কিছু সংযুক্ত করা, কোনো কিছুকে লিংক আপ করা, কোনো কিছুকে জাস্ট একটা আরেকটার সাথে যুক্ত করা, এটাকে আমরা মেইনলি কানেক্টর বলে থাকি। ওকে, আচ্ছা, আমরা একটু সময় নিচ্ছি, আসলে আমি একটু ধীরে সুস্থে আগানোর চেষ্টা করতেছি, কারণ যারা লাইভে যুক্ত আছো তারা একটু সময় নিয়ে আসলে লাইভে যুক্ত হইছো, এবং যারা এখনো যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করা হলো তোমাদের দায়িত্ব। যারা তোমাদের বন্ধুরা আছে বা পরিচিত জন আছে যারা এইচএসসি 25 এবং 26 দুই ব্যাচের কথাই আমি বলবো, এইচএসসি 25 এবং 26 দুই ব্যাচের কথাই বলবো, যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ আছে, দুই ব্যাচের যারা আছো তোমরা অবশ্যই তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে লাইভে যুক্ত করে নেবে। আজকের ক্লাসটি কাদের জন্য? এইচএসসি 25 এবং 26, এইচএসসি 25 এর ফাইনাল পরীক্ষা। এইচএসসি পরীক্ষা খুবই আসন্ন, খুবই সন্নিকটে। আগামী জুন মাসের 26 তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি 26 যারা আছে ওদের ইয়ার চেঞ্জ পরীক্ষা সামনে, আবার আগামী বছর তো তারাও পরীক্ষা দিতে যাচ্ছে। এই কানেক্টরস টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে এবং এটা কিছুটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, কিছু গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনের ব্যাপার আছে। সবকিছু মিলেই এই টপিকটা আজকে আমরা একটু জেড কভার করব। বোর্ড প্রশ্ন সলভ করব, কিভাবে প্রশ্নগুলো এসে থাকে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের কাজ হলো আজকের এই ক্লাসটা শেয়ার করে দিয়ে এবং বন্ধুদেরকে মেনশন করে আজকের ক্লাসের কথা জানিয়ে দাও। এখন আমরা কানেক্টরস বলতে আসলে কি বুঝি, এক কথায় আমরা প্রথমেই বলে নিছি যে কোনো কিছুকে যুক্ত করা, কোনো কিছুকে লিংক আপ করা, কোনো কিছুকে সংযুক্ত করা, সেটাকে আমরা বলতেছি কানেক্টর। তো আমাদের মেইনলি এটা তো পার্টস অফ স্পিচের বাইরে কিছু না। আমাদের যে পার্টস অফ স্পিচের 8টা প্রকার আছে, এই 8টা প্রকারের মধ্যে আমাদের মেইনলি 4টা পার্টস অফ স্পিচ এই কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো কানেক্টরস হিসেবে আমরা কি কি পার্টস অফ স্পিচ ব্যবহার করি এটা একটু আমার জানা দরকার আছে। কানেক্টরস হিসেবে আমরা কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করি? মেইনলি কানেক্টরস হিসেবে আমরা যে পার্টস অফ স্পিচটা ব্যবহার করি সেটা হলো কনজাংশন। কনজাংশন বা যেটাকে আমরা বলি সংযোজক অব্যয় যাকে বলি কনজাংশন, আমরা মেইনলি কনজাংশনকে কানেক্টর হিসেবে ব্যবহার করি। এই কনজাংশন গুলোর মধ্যে কি কি আছে? ধরো এই যে নট অনলি, বাট অলসো, তারপরে কি তুমি বাট ব্যবহার করতেছো, আইদার অর, নাইদার নর, তারপরে এই যে ইফ, আনলেস, এই যে এইগুলা হচ্ছে আমাদের কনজাংশন বা সংযোজক অব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে তুমি বাট ইউজ করতেছো, ইয়েট ইউজ করতেছো, এগুলা হচ্ছে আমার অধিকাংশই আমাদের যে পার্টস অফ স্পিচ আছে এর মধ্যে অধিকাংশ হচ্ছে কনজাংশন। তারপর দ্বিতীয়ত আমরা যে পার্টস অফ স্পিচটা ব্যবহার করি কনজাংশন হিসেবে সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। অ্যাডভার্ব আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করি। ইফ, আনলেস, আমরা যখন বলছি ইয়েট, এগুলা আমাদের অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই শব্দগুলা ঘুরে ফিরে আসবে। তারপর দেখো তোমার কানেক্টরস হিসেবে আমরা কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করি? কানেক্টরস হিসেবে আমাদের
প্রিপজিশন ব্যবহৃত হইতে পারে। প্রিপজিশন আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি, তবে এটার ব্যবহার খুবই কম পাওয়া যায়। তারপরে 4 নাম্বার যেটা হলো সেটা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন মানে হলো যে ওই যে সংযোজক সর্বনাম যেগুলো আছে, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে, তো এগুলো আমরা রিলেটিভ প্রোনাউন গুলো কখনো কখনো কানেক্টর হিসেবে ব্যবহার করি। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মেইনলি কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, কনজাংশন। মেইনলি কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় কনজাংশন। আমরা মূলত কনজাংশন অধিকাংশ এবং প্রায় ধরো 90% ক্ষেত্রে আমরা কনজাংশন এবং অ্যাডভার্ব এই দুইটা পার্টস অফ স্পিচ আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করি। দুইটা পার্টস অফ স্পিচ কি আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করি, কনজাংশন এবং অ্যাডভার্ব আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করি। আচ্ছা, আমাদের সাথে কে কে লাইভে যুক্ত আছো আমি একটু দেখতে চাই। তোমাদের কাছ থেকে তোমাদের কমেন্ট জানার প্রয়োজন আছে, তোমাদের অভিমত মতামত সবকিছু জানার প্রয়োজন আছে, কারণ ক্লাসটা ইন্টারেক্টিভ হতে হয়। আচ্ছা, তাসনিহা জান্নাত, সিমরান সিমি, আচ্ছা ক্লাসে আসো। আর যারা ক্লাস করতেছো তাদেরকে বলবো, এটা বিশেষ অনুরোধ থাকবে, যারা ক্লাসে যুক্ত নেই তাদেরকে জাস্ট তোমরা মেনশন করে যুক্ত করে নাও। তো কানেক্টর হিসেবে আমরা সাধারণত 4টা পার্টস অফ স্পিচ ব্যবহার করি। একটা হলো কনজাংশন, অ্যাডভার্ব, প্রিপজিশন এবং রিলেটিভ প্রোনাউন। ডব্লিউএইচ ওয়ার্ড সংযুক্ত যে ওয়ার্ডগুলো আছে, যেগুলো আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলোকে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, ওকে, আমরা কানেক্টরে যাওয়ার আগে মূল যে জিনিসটা আমাদের জানা থাকতে হবে সেটা হলো কানেক্টর কি। পূর্বের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সম্পর্ক স্থাপনকারী শব্দকেই মূলত কানেক্টর বলা হয়। পূর্বের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের সংযুক্তকারী যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা কানেক্টর বলি। যেমন আমি বললাম, আদিল ডিড নট রিড হিজ লেসন কেয়ারফুলি হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 10। যখন সে ক্লাস 10 এ পড়তো তখন সে তার লেসন যত্ন সহকারে পড়তো না, কেয়ারফুলি পড়তো না। অ্যাজ এ রেজাল্ট, অ্যাপার্ট ফ্রম দিস, দেয়ারফোর, সো হি ফেইলড ইন এসএসসি। দেখো এখানে আমরা এইখানে যে এই যে তার যে ঘটনাটা, সে রেগুলারলি পড়াশোনা করতো না, এই যে যার ফলে বা যে কারণে, দেয়ারফোর আমি এখানে সো ব্যবহার করতে পারি, সো তাই সে ফেইলড ইন এসএসসি এক্সামিনেশন, সে এসএসসি তে ফেল করছে। এই যে কোনো একটা ঘটনা এবং তার কারণ, কোন একটা ঘটনা ঘটলো, এটার কারণ কি কারণে ঘটলো, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, এটার ফলাফল। এই যে আমি এই সেন্টেন্সের সাথে এই অংশটাকে আমি যুক্ত করলাম, কানেক্ট করলাম, এই অংশটাকে আমি বলতেছি কানেক্টর। অ্যাপার্ট ফ্রম দিস বা আমি দেয়ারফর বলতেছি, এইটাকে আমি কি বলতেছি, এটাকে আমি বলতেছি কানেক্টর বা সংযোজক অব্যয়। ওকে, তারপর আমরা পরে অংশে চলে যাই, যে একটা উদাহরণ আমরা দেখি, এটার মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারবো। এখানে আমি একটু বলে রাখি যে কানেক্টর এবং লিঙ্কার, লিঙ্কার এবং কানেক্টরের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এটা মডার্ন গ্রামারে আমরা এটা বিবেচনা করে থাকি, জাস্ট এটা মাথায় রাখতে হবে যে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী দুইটা ভিন্ন জিনিস হলেও কানেক্টর লিঙ্কার আমাদের মডার্ন গ্রামার অনুযায়ী সেম। আমরা যেটাকেই কানেক্টর হিসেবে ব্যবহার করি সেটাই আমার আলটিমেটলি লিঙ্কার হিসেবে ব্যবহৃত হতে পারে। কানেক্টর যখন কোনো দুইটা সেন্টেন্সকে, ভিন্ন ভিন্ন দুইটা সেন্টেন্সকে যখন সংযুক্ত করে, যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজ যখন আমাদের দুইটা সেন্টেন্সকে, ভিন্ন দুইটা সেন্টেন্সকে যখন যুক্ত করে, সেটাকে আমি বলছি কানেক্টর। আর যখন একটা সেন্টেন্সের ভিতরেই দুইটা অংশকে, দুইটা ক্লজকে যুক্ত করে, তখন সেটাকে আমরা বলতেছি লিঙ্কার। আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই যে হি ইজ এডুকেটেড বাট ইম্পোলাইট, সে শিক্ষিত কিন্তু বিনয়ী নয়, তার মধ্যে বিনয় নাই। এই যে হি ইজ এডুকেটেড, সে শিক্ষিত বাট ইম্পোলাইট, এই যে বাট শব্দটা আমি এখানে ব্যবহার করলাম, বাট শব্দটা এখানে একটা লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। লিঙ্ক, দুইটা, একটা সেন্টেন্সের ভিতরের দুইটা অংশকে আমার যুক্ত করছে, এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যুক্ত হয়েছে। মেইনলি এই সেন্টেন্সটা কি, হি ইজ এডুকেটেড বাট হি ইজ ইম্পোলাইট। এই যে এখানে আমার দুইটা সেন্টেন্সের দুইটা ভিন্ন, এই যে আমার এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ। আমাদের ক্লজ সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে যে ক্লজ আমরা কাকে বলি। যখন কোন একটা সেন্টেন্সে একটা ভার্ব এবং একটা সাবজেক্ট থাকে, যেমন একটা ভার্ব আমি যখন বলতেছি যে হি ইজ এডুকেটেড,
হি ইজ এডুকেটেড, সে হয় শিক্ষিত। এখানে আমাদের সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে আর একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। যে শব্দে বা যে সেন্টেন্সে বা যে বাক্যে আমরা এক কথায় বলতে পারি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তাকে আমরা ক্লজ বলি। তো এটা একটা ক্লজ, হি ইজ এডুকেটেড বাট, এই যে বাট আমি ব্যবহার করলাম, বাট হি ইজ ইম্পোলাইট, হি ইজ ইম্পোলাইট, সে বিনয়ী না, তার মধ্যে বিনয় নাই। এই যে বাট দুইটা সেন্টেন্সের দুইটা অংশকে যুক্ত করলো, বাট কি করলো, সেন্টেন্সের দুইটা অংশকে যুক্ত করলো। এই যে বাট দুইটা সেন্টেন্সের অংশকে যুক্ত করলো, এই দুইটা অংশকে আমি কি বলতেছি, এই দুইটা অংশকে বলতেছি আমি ভিন্ন ক্লজ। দুইটা ভিন্ন ক্লজ মাঝখানে বসে যে শব্দটা দুইটা ক্লজকে যুক্ত করলো, এটাকে আমি বলতেছি লিঙ্কার, লিঙ্কার। এবং এটা মেইনলি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা বারবার বলে আসছিলাম যে কনজাংশন আমাদের কানেক্টর হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের এই কনজাংশন থেকে আসে, এবং কিছু থাকে অ্যাডভার্ব। কানেক্টরের মধ্যে অধিকাংশই থাকে আমার কনজাংশন, কিছু থাকে অ্যাডভার্ব। ওকে, আমরা একটু দেখি। আমি যখন বলতেছি হি ইজ এডুকেটেড বাট হি ইজ ইম্পোলাইট, এখানে বাট শব্দটা একটা সেন্টেন্সের দুইটা অংশকে যুক্ত করছে, যার কারণে আমি এটাকে আমি বলতে পারি এটা লিঙ্কার। একটা বাক্যের মাঝে বসে বা ভিতরে বসে যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে তখন আমি এটাকে বলবো লিঙ্কার, লিঙ্কার। কিন্তু আমি দেখি হি ইজ এডুকেটেড, আমার কিন্তু এখানে সেন্টেন্সটা শেষ, ফুল স্টপ দিয়ে আমি বাক্যের সমাপ্তি ঘটাইছি, এরপরে আসতেছে বাট হি ইজ ইম্পোলাইট, আলাদা একটা সেন্টেন্স, এবং এই বাটটাও এখানে এখানে কি সংযোজক, সংযোজককারী হিসেবে ব্যবহৃত হয়েছে। তো তখন আমি যখন বাটটাকে আমি সংযোজন করার জন্য ব্যবহার করলাম, তখন এই বাটটা হয়ে যাচ্ছে কানেক্টর। কারণ কি, এটা ভিন্ন দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, ভিন্ন কি করছে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, ভিন্ন দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। ওকে, আচ্ছা, আব্দুর রহমান বলছে এটা কিসের ক্লাস, এটা এইচএসসি একাডেমিক ক্লাস, এইচএসসি একাডেমিক ক্লাস, এইচএসসি একাডেমিক প্রস্তুতির জন্য আমরা এই ক্লাসটা প্রিপেয়ার করেছি তোমাদের জন্য, এবং এখানে এইচএসসির ইংরেজি অংশটা আমি তোমাদেরকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, ওকে, যারা ক্লাসে যুক্ত আছো তারা অবশ্যই কমেন্ট করবে, এবং যারা ক্লাসে নাই তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দিও যে ক্লাসটা হচ্ছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, কানেক্টর এবং লিঙ্কার। এখন দেখি বাক্যের শুরুতে বসে সংযোগ স্থাপন করলে সেটা কানেক্টর। এক কথায় আমি তোমাদেরকে সহজ করে বলে দিতে চাই, আমাদের অধিকাংশ কানেক্টর এইভাবে আমাদের আনসার করতে হবে। সেটা হলো একটা সেন্টেন্স শেষ হবে, একটা সেন্টেন্স শেষ হবে, তারপরে ফুল স্টপ, এরপরে আমার একটা শূন্যস্থান দেয়া থাকবে, কখনো কখনো কমা দেয়া থাকতে পারে, এরপরে আরেকটা সেন্টেন্স। এই স্ট্রাকচারটা ফলো করেই কিন্তু আমাকে অধিকাংশ কানেক্টর আনসার করতে হবে। দেখো এখানে আমার একটা সেন্টেন্স শেষ হবে, তারপর একটা ফুল স্টপ থাকবে, তারপর একটা শূন্যস্থান দেয়া থাকবে, এই শূন্যস্থানটাই আমাকে আনসার করতে হবে এখানে কি ধরনের বা কোন কানেক্টর এখানে বসবে। এক কথায় এখানে কমা দিয়ে এর আগে একটা শূন্যস্থান দেয়া থাকবে, তারপর একটা সেন্টেন্স থাকবে, এইখানে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে আমার কানেক্টরটা বসাইতে হবে। তো মেইনলি আমাদের লিঙ্কারের চাইতে কানেক্টরের ব্যবহারটাই আমাদের বেশি আসবে। ওকে, আমরা লিঙ্কার কানেক্টরের পার্থক্য দেখতে পেলাম। এরপরে আমরা এক কথায় সহজে যদি কানেক্টর বুঝতে চাই, আনসার করতে চাই, তাহলে আমাদেরকে কিছু কানেক্টর আমাদের অর্থ সহ মুখস্থ করতে হবে, অর্থ সহ মুখস্থ করতে হবে, এটার ব্যবহার সম্পর্কে তারপরে আমি বিস্তারিত জানতে পারবো। যেমন এই যে সেন্টেন্স, এগুলো সবাই আমরা যারা এখন ক্লাস করতেছি তাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে এই কানেক্টর গুলো আমি সামনে কিভাবে কোথায় কোনটা ব্যবহার করব সেটার ব্যবহার আমি বিস্তারিত বলবো। আমাদের কাজ হলো এই কানেক্টরটা আমি নোট খাতায়, আমি যে খাতায় নোট করতেছি সেখানে ডিটেইল লিখে রাখবো অর্থ সহ। আমাদের ফার্স্টলি as the result, that is why, now, on the other hand, on the contrary, in contrast,
তারপরে সামটাইমস, অ্যাকচুয়ালি, ইন অর্ডার টু, বিসাইডস, এগুলা কমনলি ইউজড কানেক্টরস, কমনলি ইউজড। এবং এইখান থেকে আমাদের এইচএসসি যে পরীক্ষায় যে আমি কানেক্টর আনসার করব, এই লিস্টের মধ্যে যে কয়টা কানেক্টর আছে এগুলো আমার ঘুরে ফিরে বারবার এগুলো আসবে, অর্থ মিলায় আমি এগুলাকে আনসার করব। এবং ফার্স্টলি, প্রথমত কোন একটা ঘটনার ধারাবাহিকতা বা ক্রম বর্ণনা করার ক্ষেত্রে প্রথম স্টেটমেন্টটা আমি ফার্স্টলি দিয়ে শুরু করতে পারি। এটা আমরা ডিটেইল ব্যবহার জানবো। আমাদের কাজ হলো যারা ক্লাস করতেছি তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, অথবা আমি এটা খাতায় নোট করে রাখতে পারি, আচ্ছা সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এভরিথিং ইজ ক্লিয়ার অর নট, আমি একটু জানতে চাই সবার কাছে। ওকে, ওকে, আচ্ছা এখানে আমাদের যেগুলো আছে এগুলো আমরা একটু নোট করব। তারপরে আমরা দেখি পরের পেজে, এখানে ডাজ, অ্যাজ, সিন্স, অ্যাকর্ডিংলি, এট দ্য সেম টাইম, আনডাউটেডলি, ইফ, আফটার এ হোয়াইল, মোরওভার, বাট, অ্যাপার্ট ফ্রম দিস, এগুলা প্রত্যেকটার বাংলা অর্থ আমার জানা থাকতে হবে, এই বাংলা অর্থ অনুযায়ী, বাংলা অর্থ দেখে আমি তখন আমার প্যাসেজের অর্থ অনুযায়ী আমি সেটা ইউজ করতে পারবো। আমাদের কাজ হলো এগুলা প্রত্যেকটা কানেক্টর আমার যেন নোট করা থাকে, এগুলোর অর্থ আমার জানা থাকতে হবে, যেমন দাস এইভাবে, তারপরে এস, যেমন আমরা যখন ফর এক্সাম্পল, এস আমরা কোন একটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল ব্যবহার করি, এস ব্যবহার করি। তারপরে সিন্স, থেকে, তারপরে অ্যাকর্ডিংলি, অনুসারে, অ্যাকর্ডিংলি কোনো কিছুর কারণে কোনো কিছু হলে বা এটা অনুসরণ করে সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিংলি ব্যবহার করি। এট দ্য সেম টাইম, একই সময়ে, এটা আমরা ব্যবহার করি। তারপর আমরা দেখি সারপ্রাইজিংলি, আশ্চর্যজনক ভাবে বা মানে খুবই অবাক করা ব্যাপার, কোন একটা ঘটনা যদি আমরা ঘটনার ধারা বর্ণনা এরকম অর্থ আসে যে কোনো কিছু অবাক করার মতো বা আশ্চর্যজনক ভাবে, তখন আমরা সারপ্রাইজিংলি ব্যবহার করতে পারি। তারপরে সো অর্থ আমরা দেখছি তাই, অ্যাকসেপ্ট ব্যতীত মানে কোনো কিছু ছাড়া, অ্যাকসেপ্ট। তারপরে এট লাস্ট, অবশেষে, নট অনলি দ্যাট, শুধু তাই নয়, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ফর এক্সাম্পল, বা আমরা যখন কোনো কিছু উদাহরণ আমরা দেই সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল ব্যবহার করি। এট প্রেজেন্ট, বর্তমানে, হাউএভার, যাই হোক, তারপরে দেন, তারপর, দো, যদিও, ফাইনালি, অবশেষে বা পরিশেষে। তারপরে আমরা দেখি এখন আমরা যে এই যে কানেক্টর গুলো দেখলাম, এই কানেক্টর গুলো আমরা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব সেটা আমাদের জানা থাকতে হবে, কখন কিভাবে ব্যবহার করবে এবং সেন্টেন্সের অর্থ কি। এবং সিনোনিমাস, একই অর্থবোধক কানেক্টর আমরা একই কানেক্টর আমরা ব্যবহার করতে পারি ভিন্ন জায়গায়। আবার এমনও হতে পারে, একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে বলে দিই, ধরো তুমি এইচএসসি পরীক্ষা দিতে বসছো, কানেক্টরটা আনসার করতেছো, তুমি তোমার এক বান্ধবীর সাথে মিলাইলা যে এটা কানেক্টরের 3 নাম্বারটা সে কি লিখছে। 3 নাম্বারটা একজন ধরো লিখছে যে ফার্স্টলি বা এট ফার্স্ট, একজন লিখছে অলসো, একজন লিখছে মোরওভার। এই যে মিল হইল না, তার মানে কি একজনেরটা ভুল। তোমার রাইট ফর্ম ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট ফর্ম ভার্ব, এই অংশগুলা তোমার সবারটা একরকম আনসারই হবে, মিলবে। কিন্তু কানেক্টর দেখা যাচ্ছে যে একই রকম, একই প্যাসেজে তোমরা ভিন্ন ভিন্ন কানেক্টর ভিন্ন ভিন্ন স্টুডেন্ট ব্যবহার করছে, তার মানে এটা কখনোই ভুল না। আমাদের এটা মনে রাখতে হবে যে কানেক্টরস এর ক্ষেত্রে আমরা যখন কানেক্টর আনসার করব তখন ভিন্ন আনসার হতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। জাস্ট আমরা অর্থ ঠিক আছে কিনা এই ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করব। দেখো আমরা ফার্স্টলি, এট ফার্স্ট, ফার্স্ট অফ অল, কোনো কিছুর প্রকার বর্ণনায়, কোনো কিছুর প্রকার, যেমন আমি অনেকগুলো এক্সাম্পল দিব বা অনেকগুলো কারণ বর্ণনা করব যে আমাদের ধরো পরিবেশ দূষণ কেন হয়, প্রথমত, দ্বিতীয়ত, এছাড়াও,
তৃতীয়ত আমি যখন একাধিক কারণ বর্ণনা করি, একাধিক রিজন বর্ণনা করি, তখন আমি প্রথমটা বর্ণনায় আমি ফার্স্টলি ব্যবহার করি, প্রথমত। তারপর আমি বললাম এট ফার্স্ট, শুরুতে, অথবা ফার্স্ট অফ অল, যে শুরুতে বলতে গেলে এই যে এরকম মানে একদম কোনো কিছুর শুরু বর্ণনার শুরুটা আমরা ফার্স্টলি দিয়ে করব। যেমন দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের অনেক সিমটমস আছে। ফার্স্টলি নেক পেইন উইথ হাই ফিভার, আমি বলতেছি কি প্রথমত অনেকগুলা বৈশিষ্ট্য আছে, অনেকগুলা সিমটমস আছে, অনেকগুলা কারণ আছে, এর মধ্যে আমি যখন অনেক কারণের মধ্যে যখন ধারাবাহিকভাবে একটার পর আরেকটা বর্ণনা করব, তখন আমি শুরু করতেছি ফার্স্টলি দিয়া, শুরু প্রথমত। এখন কেউ একজন ফার্স্টলি লিখলো না, আমার লিখলো যে এট ফার্স্ট, বা আমি লিখলো যে ফার্স্ট অফ অল, মানে শুরুতেই, প্রথমত, বা কোনো কিছুর শুরুর কানেক্টর হিসেবে আমরা ফার্স্টলি বা এট ফার্স্ট আমরা ব্যবহার করতে পারি। তো এগুলা হচ্ছে সিনোনিমাস, এটা আমরা ভিন্ন ভিন্ন মানে ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপর দেখি বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, নট অনলি দ্যাট, সেম অর্থ প্রকাশ করে, এর পাশাপাশি, এছাড়াও, আরো, মানে এছাড়াও, পাশাপাশি, আমি একই অর্থ, বাংলা তুমি দেখো এছাড়া, আরো, পাশাপাশি, আমরা কিন্তু বাংলা এই শব্দগুলো ব্যবহার করি, বাংলা কিন্তু একাধিক অর্থ ব্যবহার করি। আমি বললাম এছাড়া, বিসাইডস, আমি বললাম অ্যাপার্ট ফ্রম দিস, আরো বা এটা ছাড়াও, আমি বললাম পাশাপাশি, নট অনলি দ্যাট, এটা না, আরো অনেক কিছু। আমরা এই যে দেখি যে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা অতিরিক্ত কোনো তথ্য দিব, তখন আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। যেমন দেখো, হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য ট্রেড ফেয়ার, সে বাণিজ্য মেলায় তার মানিব্যাগ হারাই ফেলছে। ওকে, একটা স্টেটমেন্ট। তখন আমি বললাম যে শুধু মানিব্যাগ না, সে আরো অনেক কিছু হারাইছে। আমরা কিন্তু বাংলায় কিন্তু দেখো, এক কথায় সহজ কথা বলতে গেলে, তুমি যখন কানেক্টর প্যাসেজটা আনসার করতে যাবা, তখন এটার বাংলা অর্থ বুঝে সেটার যুগোপযোগী, সেটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট, সেটার সাথে অ্যাডজাস্টেবল এরকম একটা ইংরেজি অর্থ কিন্তু আমার নিতে হবে। যেমন আমি বললাম যে এটার সে শুধু ওয়ালেট হারায় নাই, বিসাইডস, এছাড়াও বা আরো, হি লস্ট হিজ স্মার্টফোন টু, এই যে আমি বিসাইড দিলাম, দেখো এখানে ফাংশনটা বোঝার চেষ্টা করো। আমার একটা সেন্টেন্স, তারপরে একটা ফুল স্টপ, তারপরে একটা শূন্যস্থান, কমা, তারপরে এখানে আরেকটা সেন্টেন্স। এইভাবে আমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমার একটা সেন্টেন্স দেয়া থাকবে, তারপর একটা শূন্যস্থান থাকবে, এখানে তোমার মেইনলি কানেক্টরটা বসাইতে হবে, তারপর তোমার আরেকটা সেন্টেন্স দেয়া থাকবে। তো এই যে অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে কানেক্টরগুলো ব্যবহার করতে হবে, এইটাই আমাকে আয়ত্ত করতে হবে। এটার জন্য প্রথমত কি পরামর্শ দিছি, যে কানেক্টরস গুলা এখানে আমরা 3টা পেজে দেখাইছি, দেখো এখানে একটু আবার রিপিট করতে চাই। এই যে দেখো এখানে যে 3টা পেজে কানেক্টর গুলা দেয়া আছে, এইখান থেকেই মেইনলি তুমি প্রত্যেকটা কানেক্টরস আনসার করতে পারবা। তারপরে দেখো এই পেজে কিছু দেয়া আছে এই অর্থগুলা, এবং তৃতীয়ত এই পেজে আমাদের যে কানেক্টরস গুলা দেয়া আছে, এইগুলো আমাদেরকে প্র্যাকটিস করে করে এগুলা অর্থ জানা থাকতে হবে, এবং এটা প্র্যাকটিস করে নিজেকে আয়ত্ত করতে হবে। তারপর দেখো মোরওভার, হাউএভার, এই যে অন্যান্য, আরো অতিরিক্ত কিছু, আরো মানে অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে, অতিরিক্ত তথ্য যা না হলেও চলতো, অতিরিক্ত তথ্য যেটা না হলেও চলতো, আরো মানে আরো বেশি কিছু বলার জন্য আমরা মোরওভার শব্দটা ব্যবহার করি। যেমন উই আর ফন্ড অফ পিৎজা, আমরা পিৎজা পছন্দ করি। এই যে দেখো এখানে একটা সেন্টেন্স, স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করবা। সেন্টেন্স, তারপরে কমা, ফুল স্টপ, তারপরে এই যে শূন্যস্থান, তারপরে কমা, এখানে আরেকটা সেন্টেন্স। বোঝার চেষ্টা করি, এইভাবে আমার প্রত্যেকটা সেন্টেন্স কানেক্টর আনসার করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স কানেক্টর আনসার করতে হবে। দেখো we are fond of pizza, এই যে however we are satisfied of having burger, যাই হোক, however, আচ্ছা যাই হোক, যেটাই হোক না কেন, we are satisfied of having burger, আমরা বার্গার খাইলেও কোনো অসুবিধা নেই। তার মানে এই যে মানে জাস্ট একটা কানেক্টর আমি সংযুক্ত করলাম, যে আচ্ছা যাই হোক, এই যে এক্সপ্রেশনটা, বাংলা যে এক্সপ্রেশনটা, এটাই আমার এই কানেক্টরটা অর্থ দিচ্ছে। মেইনলি আমার এই যে এইভাবেই আমার কি করতে হবে, দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য কানেক্টরগুলো ব্যবহার করতে হবে। তারপর দেখো on the other hand, on the contrary, on the contrary, অথবা আরেকটা আমি লিখতে পারছি in contrast, in contrast,
ইন কন্ট্রাস্ট, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, এগুলো একই অর্থ প্রকাশ করে, একই অর্থ প্রকাশ করে। আমি তোমাদেরকে একটু খেয়াল করি যে আমাদের কিছু কানেক্টর আছে, এটা হলো কন্ট্রাস্ট কানেক্টর, কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কন্ট্রাস্ট। দেখো কন্ট্রাস্ট কানেক্টরটা কি? এটা হলো বিপরীত কোনো একটা অর্থ বা বিপরীত কোনো একটা ধারণাকে প্রকাশ করা হয়। আচ্ছা, বাক্যে অ্যাকচুয়ালি আর ফার্স্টলি দুইটা আলাদা জিনিস। অ্যাকচুয়ালি মানে মূলত, মানে প্রধানত, মূলত অর্থে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি। আর ফার্স্টলি মানে প্রথমত। একটা হলো মূলত বা প্রধানত, একটা হলো প্রথমত। এটা হলো একটা সিকোয়েন্স, মানে ধারাবাহিকতা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। কন্ট্রাস্টের জন্য আমাদের কিছু কানেক্টরস আছে, যেমন আমি ব্যবহার করি অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, তারপরে ইন কন্ট্রাস্ট, এটা এক ধরনের বিপরীত, মানে অন্যদিকে। তারপরে দেখো বাট, বাট এই যে এইটা আমাদের কিন্তু একটা কন্ট্রাস্ট। ইয়েট, ইয়েট এটা আমাদের একটা ধরনের কন্ট্রাস্ট। এটা আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করব? এটা মেইনলি কানেক্টর হিসেবে ব্যবহার করব। যেমন একটা সেন্টেন্স দেয়া আছে, সেন্টেন্স, তারপরে কমা, এ ফুল স্টপ, তারপরে এইখানে আমাদের আরেকটা সেন্টেন্স দেয়া আছে। এই ধরনের বাক্যে আমরা এই কন্ট্রাস্টটা ব্যবহার করব, এই কনজাংশনটা আমরা ব্যবহার করতে পারবো। বাট ইয়েট কখন? একটা সেন্টেন্স আছে, ফুল স্টপ, তারপরে নতুন যে সেন্টেন্স, আমি বললাম যে হি ইজ পুর, হি ইজ পুর, তারপরে বাট হি ইজ অনেস্ট। এই যে সে গরিব, তার হওয়ার কথা ছিল কি? সে গরিব, তার হওয়ার কথা ছিল অসৎ, কিন্তু সে অসৎ না হয়ে সে বিপরীত, মানে কন্ট্রাস্ট, এটাকে আমি বলতেছি কন্ট্রাস্ট। সে বাট, কিন্তু সে সৎ। আমি বললাম কি, দেখো যে দেয়ার ওয়্যার টু ফ্রেন্ডস, অ্যান্ট এন্ড দ্য গ্রাসহপার, একটা গল্প আছে না, যেটা ঢাকা বোর্ডে 2022 সালে, আমরা সামনে এটা প্র্যাকটিস করব। এই যে অ্যান্ট এন্ড দ্য গ্রাসহপার, যে অ্যান্ট ছিল অনেক পরিশ্রমী, গ্রাসহপার ছিল কি? অলস। মানে দুই বন্ধুর মধ্যে একজন ছিল পরিশ্রমী, বাট অন্যজন ছিল অলস। এই যে একজনের সাথে আরেকজনের বৈপরীত্য প্রকাশ করতেছে না, যে বাট গ্রাসহপার ওয়াজ লেজি, তার মানে গ্রাসহপার ছিল লেজি। অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, আমরা এই কন্ট্রাস্ট হিসেবে আমরা এই যে কানেক্টর গুলা ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস খেয়াল করো, দো অলদো, অলদো এইটাও কিন্তু আমাদের একটা কন্ট্রাস্ট কানেক্টর। দো অলদো কিন্তু আমাদের কি কানেক্টর? কন্ট্রাস্ট কানেকশন, মানে বিপরীত কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করি। এখন কথা হলো যে আমরা দো অলদো, বাট ইয়েট, এগুলা কি সব ধরনের সেন্টেন্সে ব্যবহার করতে পারবো? এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, এবং কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমি যখন কমপ্লেক্স সেন্টেন্স লিখতে যাচ্ছি তখন এক ধরনের কন্ট্রাস্ট ওয়ার্ড ব্যবহার করব, কন্ট্রাস্ট কানেক্টর ব্যবহার করব। আমি যখন কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতেছি তখন এক ধরনের কন্ট্রাস্ট কানেক্টর ব্যবহার করব। যেমন আমি যখন লিখলাম যে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, আমি যখন এটা এক সেন্টেন্সে লিখবো, আমি যখন এটা কেটে দিব, আমি যখন এটা কেটে দিচ্ছি, তখন এটা কি ধরনের সেন্টেন্স? এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে আমি বাট কানেক্টরটা ব্যবহার করছি একটা কানেক্টর হিসেবে, এটা বাক্যের মাঝখানে ব্যবহার করছি। দেখি হি ইজ পুর দো হি ইজ অনেস্ট, এটা কিন্তু আমি লিখতে পারতেছি না। যখনই আমি দো ব্যবহার করব, যখনই আমি দো ব্যবহার করব, তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। এখানে দেখো, এই যে আমি দো অলদো ব্যবহার করলাম, এটা কিন্তু আমি কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর হিসেবে ব্যবহার করছি। দোষ, যদিও সে গরিব তথাপি সে সৎ। এই যে যদিও, আমি যদিও যখন ব্যবহার করলাম তখন সেটা আমার সেটা আর কি নাই, কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করতে পারতেছি না। কিন্তু আমি যখন কম্পাউন্ড সেন্টেন্সে লিখবো হি ইজ পুর বাট অনেস্ট, তখন কিন্তু আমি এই যে একই টাইপের কানেক্টর আমরা কিন্তু ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ব্যবহার করলাম। এটা কি বুঝতে পারছো যে আমরা ভিন্ন ধরনের সেন্টেন্সে আমরা ভিন্ন ধরনের কানেক্টর ব্যবহার করব। আমি দো এই বাক্যে লিখলে হবে না যে হি ইজ পুর দো অনেস্ট, এটা হবে না।
আমি যদি লিখি বাট হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটাও হবে না, কারণ সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে সামঞ্জস্য রেখে, সেন্টেন্স স্ট্রাকচারের সাথে মিল রেখে তখন আমাদেরকে কানেক্টর ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন কনজাংশন ব্যবহার করব, আমরা যখন কনজাংশন দিয়ে যখন আমরা কানেক্টরগুলো ব্যবহার করব, আমাদের কিন্তু দুই ধরনের কনজাংশন আছে, একটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো যে কনজাংশনটা আমার কমপ্লেক্স সেন্টেন্সের বা সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত হয়, বা যে মানে কানেক্টরটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। যেমন এই যে দো হি ইজ পুর, এই যে দোটা কিন্তু আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারণ হি ইজ অনেস্ট এটা আমার প্রিন্সিপাল ক্লজ, এটা আমার মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ? কারণ এটা এককভাবে একটা অর্থ প্রকাশ করতেছে। একটু খেয়াল করো, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমার যে দো হি ইজ পুর, এটা কিন্তু আমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট কাকে বলি আমরা? যখন কোন একটা ক্লজের অর্থ আমার অন্য একটা ক্লজের উপর নির্ভরশীল, এককভাবে বা স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি যখন একটা ক্লজ অর্থ প্রকাশ করতে পারে না, তখন সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে দো হি ইজ পুর, যদিও সে গরিব, তাহলে কি এটা পুরোপুরি ভাবে অর্থ প্রকাশ করছে যে যদিও সে গরিব? আমার একটা অর্থ বাকি রয়ে গেছে না, যে যদিও গরিব মানে তারপর আর কি, মানে একটা আকাঙ্ক্ষা থেকে যায় না। তার মানে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু আমি দেখি হি ইজ পুর বাট অনেস্ট, তো এই বাটটা হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই যে এটা কোঅর্ডিনেট করতেছে, সমন্বয় করতেছে, একটা পরিপূরক। বোঝা গেছে? তো দুইটা কানেক্টরের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তারপরে আমরা একটু চলে যাই, ওকে, at the same time, at that time। এই যে কানেক্টরটা আমরা একই সাথে আমরা ব্যবহার করতে পারি, মানে একই অর্থবোধক। যেমন একই সময় অথবা সেই সময়, at the same time, at that time, at this time, এটা আমরা at that time, at the same time, at this time এগুলো আমরা ব্যবহার করতে পারি, at this time। এই যে কানেক্টরগুলো কিন্তু আমরা একই অর্থবোধক, আমরা যখনই আমাদের এই সময় বা এই ধরনের কোনো অর্থ প্রকাশ করবে তখন আমরা কিন্তু। আচ্ছা, তোমরা কি বুঝতেছো বা সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারতেছো কিনা এটা আমাকে একটু ইনফর্ম করো, কারণ না বুঝলে কিন্তু আমি মানে এই যে বকবক করতেছি এটা কিন্তু বৃথা। ওকে, আচ্ছা, তারপর দেখো আই ওয়াজ ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছিলাম, এট দ্য সেম টাইম, একই সময়ে। দেখো এই যে এট দ্য সেম টাইম, আমি যখন বলতেছি এট দ্য সেম টাইম, এটা কি অর্থ প্রকাশ করতেছে? যে ওই সময়ে বা একই সময়ে মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টেড টু এন্টার ইনটু মাই রুম, আমি বললাম এট দ্যাট টাইম, এট দ্যাট টাইম, এই সময়ে। একই অর্থ কিন্তু প্রকাশ করতেছে, এই সময়ে বা এই মুহূর্তে, এই অর্থে আমরা কিন্তু আমরা কি ব্যবহার করি? এট দ্যাট টাইম, এট দিস মোমেন্ট, তারপরে কি এট দ্য সেম টাইম, এই ধরনের কানেক্টর গুলো আমরা এই অর্থে আমরা ব্যবহার করি। তারপরে আমরা পেজে চলে যাই, দেখো ইন অর্ডার টু, ইন অর্ডার টু, ইন অর্ডার টু উদ্দেশ্য, উদ্দেশ্য বা কারণ বুঝাইতে, উদ্দেশ্য বা কারণ, উদ্দেশ্য বা কারণ বুঝাইতে, কারণ বুঝাইতে আমরা ইন অর্ডার টু ব্যবহার করি, উদ্দেশ্য বা কারণ বুঝাতে। যেমন ইন অর্ডার টু গেট এ গুড জব, উদ্দেশ্য ইন অর্ডার টু, এই যে ইন অর্ডার টু কারণ বা উদ্দেশ্য বুঝাইতে। উদ্দেশ্য কি উদ্দেশ্যে? ইন অর্ডার টু গেট এ গুড জব, ইন অর্ডার টু গেট এ গুড জব মানে ইউ হ্যাভ টু স্টাডি মোর, তোমাকে ভালো চাকরি পেতে হলে, ভালো চাকরি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে আরো বেশি বেশি পড়াশোনা করতে হবে, তোমাকে আরো বেশি বেশি পড়তে হবে। ইন অর্ডার টু গেট এ গুড জব ইউ হ্যাভ টু স্টাডি মোর, ইউ হ্যাভ টু স্টাডি মোর। এই যে ইন অর্ডার টু উদ্দেশ্য বা কারণ বুঝাইতে আমরা ইন অর্ডার টু ব্যবহার করি। তারপর দেখো বাট সারপ্রাইজিংলি, সম্পূর্ণ বিপরীত। এই যে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট সারপ্রাইজিংলি, এটাও আমরা কন্ট্রাস্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আই ওয়াজ ওয়েটিং ফর আ ট্যাক্সি, সারপ্রাইজিংলি আই মেট হার এগেইন। এখানে দেখো একটু সুন্দর করে আমার এখানে একটা কন্ট্রাস্ট একটা ব্যবহার করে ফেলছে, যে আই ওয়াজ ওয়েটিং ফর এ ট্যাক্সি, আমি একটা ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছিলাম, সারপ্রাইজিংলি আই মেট হার এগেইন।
দুইটার অর্থ ভিন্ন, বাট এবং সারপ্রাইজিংলি অর্থ ভিন্ন, কিন্তু তুমি অর্থ মিলায় দেখছো যে এখানে একটা অবাক করা ব্যাপার বা একটা চমকপ্রদ একটা ব্যাপার এখানে আসছে। সারপ্রাইজিংলি আই মেট হার এগেইন, আমার তার সাথে আবার দেখা হয়ে গেল, এটা একটা চমক বা সম্পূর্ণ বিপরীত একটা ধারণা প্রকাশ করতে আমরা ব্যবহার করলাম। তারপরে দেখো কেউ একজন জিজ্ঞেস করছে যে ফার্স্টলি এই ক্ষেত্রে আমি কি কি দিতে পারবো, অ্যাকচুয়ালি দিতে পারবো কিনা, ফার্স্টলি এটা আমি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবো কিনা, ফার্স্টলির জায়গায় আমি অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবো কিনা। এটা আনসারটা আমরা একটু নিয়ে নিই, এটা আনসারটা আমি একটু বলে দিই যে অ্যাকচুয়ালি শব্দটা এখানে কি কি অর্থ প্রকাশ করে, প্রকৃতপক্ষে বা মূলত, মানে মূলত অ্যাকচুয়ালি আমি বলতেছি যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা এরকম না, এরকম আমরা কথায় কথায় কিন্তু অনেক ব্যবহার করি, অ্যাকচুয়ালি এরকম না, এই ঘটনাটা এরকম না, এরকম আমরা শব্দ ব্যবহার করি, বুঝতে পারছো? আমরা এরকম শব্দ, এরকম কানেক্টর আমরা ব্যবহার করি। ওকে, একটু খেয়াল করো, জাস্ট এ মিনিট, যে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, আফটার অল, ন্যাচারালি। ওকে, এই যে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, আফটার অল, ন্যাচারালি, এইগুলো আমাদের একটা অর্থে প্রকাশ করে, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে। আমি বললাম অ্যাকচুয়ালি আচ্ছা কোন একটা ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, ওকে অসুবিধা নেই। আচ্ছা দেখো, আই থট হি ইজ আ গুড ম্যান, আমি ভেবেছিলাম সে একজন ভালো মানুষ, অ্যাকচুয়ালি হি ইজ এ লায়ার। প্রকৃতপক্ষে, এই যে দেখো বাংলা অর্থ কি দিচ্ছে, প্রকৃত পক্ষে, প্রকৃতপক্ষে সে একজন, আমি তাকে ভেবেছিলাম একজন ভালো মানুষ, কিন্তু ইনডিড, ন্যাচারালি হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যাবাদী। প্রকৃতপক্ষে এই অর্থটা কি আমার কি দিচ্ছে, এই যে এখানে দেখো অ্যাকচুয়ালি সুন্দর একটা অর্থ দিচ্ছে যে প্রকৃতপক্ষে সে একজন মিথ্যাবাদী। আমরা এই ধরনের সেন্টেন্স, এই ধরনের কানেক্টর অনেক দেখতে পাবো, যেটা আমাদের এই অর্থগুলো আমাদেরকে ক্লিয়ার করে বুঝতে হবে, আমার কানেক্টরস এর অর্থ জানতে হবে, সেই অর্থগুলো মুখস্থ থাকতে হবে। যে আমি বাংলা যেমন ধরো ফর এক্সাম্পল আমি বললাম কি, যেমন ধরো যে তোমার একটা প্যাসেজ আসলো, কিন্তু দেখো বাংলা প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা কানেক্টর ব্যবহার করতেছি। আমি কি বললাম, যেমন ধরো বা মনে করো, এটা কিন্তু একটা কানেক্টর। ফর এক্সাম্পল বা ইমাজিন, আমি বললাম কিন্তু তুমি ওটা পারো না, মানে এই যে বললাম কিন্তু, কিন্তু শব্দটা কি এখানে কানেক্টর, কিন্তু এই কিন্তুটাও কিন্তু এখানে কানেক্টর। কেন কানেক্টর, কারণ আমি বলতেছি যে কিন্তু, বাট ইউ আর নট ক্যাপেবল টু আনসার দিস প্রপারলি, তুমি এই যে এটা সুন্দরভাবে আনসার করতে পারবে না। এই যে বাট শব্দটা আমি ব্যবহার করলাম, এইগুলাই কানেক্টর। বাংলা বাক্যে আমরা যেভাবে ফ্রিকুয়েন্টলি কানেক্টর ব্যবহার করি, ইংরেজিতেও আমরা কানেক্টর, জাস্ট আমাদের কানেক্টর অর্থগুলা মাথায় না থাকার কারণে বা আমার মুখস্থ না থাকার কারণে আমি সেটা যথাযথভাবে ব্যবহার করতে পারি না। তারপরে দেখো সামটাইমস, মাঝে মধ্যে, বা ইউজুয়ালি, সাধারণত, মাঝে মাঝে, বা আমরা বলি না সে সাধারণত, এই অর্থে আমরা কি ব্যবহার করি, ইউজুয়ালি বা সামটাইমস শব্দটা ব্যবহার করি। এই যে সামটাইমস আই উইশ টু ওয়াচ এ হরর মুভি, সামটাইমস আই উইশ টু ওয়াচ এ হরর মুভি, মাঝে মধ্যে, সাধারণত আমার এটা ইচ্ছা হয় যে আমি একটা ভৌতিক ছবি বা ভৌতিক একটা ব্যাপার দেখি। ওকে, বুঝতে পারছো? এই আমরা প্র্যাকটিসে গেলে দেখবা এগুলা কিভাবে আসতেছে বারবার। তারপর দেখো আনডাউটেডলি বা নো ডাউট, আমরা যখন বলি নিঃসন্দেহে বা এটার মধ্যে কোনো সন্দেহই নাই, একদম নিঃসন্দেহে এই ঘটনাটা এরকম ঘটছে, আমি যখন বলি নিশ্চিত করে বলা যায় বা নিঃসন্দেহে, আমরা যখন বাংলা বলি না যে নিঃসন্দেহে ও বুয়েটে চান্স পাবে, ও ঢাকা মেডিকেলে চান্স পাবে, এরকম বলি না আমরা। যে আমাদের সাথে ভালো স্টুডেন্ট আছে, যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, আমরা কি বলি, আনডাউটেডলি হি উইল গেট চান্স ইন ঢাকা মেডিকেল কলেজ, আনডাউটেডলি শি উইল গেট চান্স ইন ঢাকা মেডিকেল কলেজ, সে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে নিঃসন্দেহে, সন্দেহাতীত ভাবে, কোনো সন্দেহ ছাড়াই। তো এইটা কিন্তু আমরা বাংলায় প্রতিনিয়তই ব্যবহার করি, সাধারণত আমরা কিন্তু এই ধরনের কানেক্টর গুলা বাংলাতে প্রতিনিয়তই ব্যবহার করি, সেটাই ইংরেজিতে আমাকে এখন ব্যবহার করতে বলা হয়েছে, এটাই পরীক্ষার আমি দেখি হিজ পাস্ট এন্ড প্রেজেন্ট রেকর্ড ইজ অবভিয়াস, তার অতীত এবং বর্তমান যে রেকর্ড এটা সন্দেহাতীত ভাবে দারুণ, অবভিয়াস মানে দারুণ, মানে এখানে বলছে যে একদম সুনিশ্চিত,
আনডাউটেডলি হি উইল বিকাম এ ডক্টর ইন ফিউচার, এই যে যেটা বলতেছিলাম আনডাউটেডলি হি উইল গেট চান্স ইন ঢাকা মেডিকেল কলেজ, আমি বললাম যে আনডাউটেডলি হি উইল গেট চান্স, হি উইল গেট চান্স ইন ডিএমসি অর ঢাকা ইউনিভার্সিটি। তার রেকর্ড, তার এইচএসসি রেজাল্ট ভালো, এসএসসি রেজাল্ট ভালো, তার প্রিপারেশন ভালো, আমরা কি বলি তখন? আমরা বলি সে নিশ্চিতভাবেই ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে, সে নিশ্চিতভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। তো এই যে আমি বললাম আনডাউটেডলি বা নো ডাউট হি উইল গেট চান্স, এইটাই আমরা তখন ব্যবহার করব। তারপর দেখো then after that at last after a while, then after that at last after a while একই অর্থ প্রকাশ করে। তারপর তারপর তারপর, moreover moreover also beside, এগুলো কিন্তু একই অর্থ। after that, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এই যে ধারাবাহিকতা বুঝাইলে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি আমরা দিব। মোরওভার, অলসো, বিসাইডস, আফটার দ্যাট, এট লাস্ট, আফটার এ হোয়াইল, একই অর্থ। এগুলো ঘুরে ফিরে তোমার একই অর্থ দিবে। যেমন তারপর কি হয়েছিল, এমন কিছু বর্ণনা করতে আমরা কি ব্যবহার করব? দেন, আফটার দ্যাট, এট লাস্ট, আফটার এ হোয়াইল ব্যবহার করব। এট ফার্স্ট আই টুক এ কফি, এই যে এট ফার্স্ট, প্রথমত আমি কি নিছি, এই দেখো এখানে কিন্তু দুইটা কানেক্টর আছে। প্রথমত আমি নিছি হলো একটা কফি, ওকে, প্রথমত আমি একটা কফি নিছি, তারপরে আফটার দ্যাট, এরপরে আমি কি করছি, এরপরে আই বট অ্যান আইসক্রিম, এরপরে কি করছি, আমি একটা আইসক্রিম নিছি। এই যে প্রথমত একটা কফি নিছি, মানে আমার খাওয়া দাওয়ার কোনো শেষ নাই, মানে আমার খাওয়া দাওয়া চলতেছে। প্রথমত আই টুক এ কফি, আমি প্রথমত একটা কফি নিছি। আফটার দ্যাট আই বট অ্যান আইসক্রিম, এরপরে আমি কি খাইছি, এরপরে আমি একটা আইসক্রিম খাইছি। গরমের মধ্যে আইসক্রিমের কথা বইলে তো মাথা ঘুরে যাবে, প্রচুর ঘামতেছি, তো মানে ভালোই গরম, আসলে গরম পড়তেছে, এসি অন, তারপরেও ঠান্ডা লাগতেছে, মানে বুঝতেছো যে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিতে কষ্ট হয়। তো একটি প্লাস, এটা আসলে মার্কেটিং করা যাবে না, একটি প্লাস একটু হালকা ডিহাইড্রেশন দূর করার জন্য বা ডিহাইড্রেটেড যেন না হয়ে যায়, মাঝে মধ্যে আমি একটু বসে এটা খেয়ে নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, তোমার আবার কিছু ভাইবো না যে ভাই আমাদেরকে ক্লাসে রাইখা এরকম খাওয়া দাওয়া করতেছে, প্রচুর ঘামতেছি, ডিহাইড্রেটেড, আজকে সারাদিন অনেক গরম ছিল, তবে আবার কিছু মনে করে না, বুঝছো? না, দেশের পরে কমা থাকলে বা না থাকলে কোনো ডিফারেন্স নাই। তুমি যেটা, আমি দেশের পরে কমা থাকলে যেটা ব্যবহার করতে পারবে, না থাকলেও একই ব্যবহার করতে পারবে, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। ওকে, আচ্ছা তোমরা কি ক্লাস বুঝতেছো ঠিকঠাক? আমাকে একটু জানাও, মানে বুঝতেছো কিনা। না বুঝলে কি করণীয় এটাও আমি জানি না, না বুঝলে কোন জায়গায় বুঝতেছো না এটা আমাকে ইনফর্ম করতে হবে, নাইলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা কি আসলে বুঝতেছো কিনা, বা না বুঝলে কোন জায়গায় বুঝতেছো না এটা আমাকে ইনফর্ম করতে হবে। ইউ হ্যাভ টু ইনফর্ম মি, সমস্যা কোন জায়গায় এটা আমাকে জানাতে হবে। ওকে, আমাকে একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি বুঝতেছো কিনা। ওকে, কে কে লাইভ দেখতেছো এটা আসলে বুঝতে পারতেছি না, কারণ ক্যামেরার সেটআপের লাইভটা একটু জটিল, কমেন্ট গুলো একটু কম কম দেখা যায়। তোমরা ক্লিয়ারলি বুঝতেছো কিনা এটা আমাকে একটু অবশ্যই ইনফর্ম করবা, অবশ্যই ইনফর্ম করবা, কারণ না বুঝলে সেটার ট্রিটমেন্ট আলাদা, সেটার ট্রিটমেন্ট আলাদা, না বুঝলে সেটার ট্রিটমেন্ট আলাদা। তোমরা বুঝতেছো কিনা আমাকে একটু ইনফর্ম করো, না নাইলে কিন্তু আমি বুঝতে পারবো না। দেখো, আমরা যখন এই দেন, আফটার দ্যাট, এট লাস্ট, আফটার ওয়াইল, আমরা কোনো কিছু ঘটনার ধারা বর্ণনা একটার পর আরেকটা, এরপর এমন কিছু কোনো বর্ণনা করতে গেলে আমরা এই ধরনের কানেক্টর গুলো আমরা ব্যবহার করি। তারপর দেখো, দ্যাট ইজ ওয়াই, ফর দিস রিজন, এই কারণে, কোনো একটা কারণ, পূর্বে একটা ঘটনা ঘটছে, এটার কারণ, যে as a result, for this reason, আমি এখানে as a result বলতে চাই, as a result। তারপরে দ্যাট ইজ ওয়াই, ফর দিস রিজন,
এগুলো আমাদেরকে দেখো as a result for this reason for this এইগুলো আমরা একটা কানেক্টর হিসেবে ব্যবহার করি। কোনো একটা ঘটনা ঘটছে, এই ঘটনার কারণে এটার ঘটনার ফলাফল, যেমন আমরা এক কথায় বলতে পারি ঘটনার ফলাফল, ঘটনার ফলাফল, ফলাফল, ঘটনার ফলাফল মানে একটা ঘটনা ঘটছে এটার কারণ as a result for this reason that is why। আমরা যখন কোনো কিছু সামঞ্জস্য করি, একটার সাথে আরেকটা সামঞ্জস্য করি, ঘটনা যখন ধারা বর্ণনা করি, তখন সেটাকে আমরা এই কানেক্টর হিসেবে ব্যবহার করি। দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, মানে জায়গাটা ছিল খুবই কোলাহলপূর্ণ। দ্যাট ইজ ওয়াই আই লেফট দ্য প্লেস। এই যে দেখো আমি যখন দ্যাট ইজ ওয়াই ব্যবহার করতেছি, এই কারণে দেখো একটা জিনিস খেয়াল করো, দ্য প্লেস ওয়াজ নয়েজি, এই যে ঘটনাটা, এই যে কারণটা, এটার রেজাল্টই কিন্তু দ্যাট ইজ ওয়াই আই লেফট দ্য প্লেস। এই কারণে আমি জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে গেছিলাম। দেখো এখানে খেয়াল করো, সহজ কথায় বলতে গেলে যখন কোন একটা ঘটনা ঘটে, এই ঘটনার ফলাফল বা এই ঘটনার কারণে কি হইলো, এটাই আমরা দ্যাট ইজ ওয়াই বা ফর দিস রিজন, ফর দিস, অ্যাজ এ রেজাল্ট, এইগুলো আমরা ব্যবহার করি, এই ধরনের কানেক্টর গুলো ব্যবহার করি। আচ্ছা তোমরা কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাও, যারা ক্লাস করতেছো আমাকে একটু বলো যে সবকিছু ক্লিয়ারলি বুঝতেছো কিনা। না বুঝলে সেটার কি করণীয় সেটা আমি তোমাদেরকে বলে দেব। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা ক্লাসে আসো তারা, যারা 25 ব্যাচ, তারা কিছুদিন পরেই তোমরা হায়ার স্টাডিজ, এক কথায় বলতে গেলে অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেট। চোখ কান খোলা রেখে, একদম খোলা কানে শুনে রাখো যে যারা এখন 25 ব্যাচের ক্লাস করছো তারা কিছুদিন পরে অ্যাডমিশন ব্যাচের ক্যান্ডিডেট। তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে, ঢাকা মেডিকেল বা মেডিকেল হইতে পারে, অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বুয়েট হইতে পারে, এনিহোয়ার ইউ ক্যান গো। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে যদি নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে না পারো, এই কম্পিটিশনে যদি নিজেকে ফিট করতে না পারো, এই জায়গার জন্য তুমি নিজেকে যদি যোগ্য করতে না পারো, জাস্ট আফটার 3 to 4 months লেটার, 3-4 মাস পর তুমি নিজেকে জাস্ট হারায় ফেলবা, এক কথাই শেষ। মানে তখন আর নিজেকে খুঁজে পাবা না। ইট ইজ হাই টাইম টু প্রিপেয়ার ইউরসেলফ। এটা মনে রাখবা যে এটাই উপযুক্ত সময়। যদি মনে করো যে সামনে অনেক সময় আছে, এটা একটা ভুল। একটা জিনিস মনে রাখবা যে মিথ্যা তো এমনি মহাপাপ বা খারাপ কাজ, এটা খুবই গর্হিত একটা কাজ, তুমি যার সাথেই মিথ্যা বলো না কেন। কিন্তু এই মিথ্যাটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে জঘন্য সে যে মিথ্যাটা আমরা নিজের সাথে বলি। আমি জানতেছি আমার পড়াশোনা হচ্ছে না, কিন্তু আমি এমন ভান ধরে আছি বা আমি এমন ভাবে চলতেছি যে আরে অনেক সময় বাকি আছে বা পরে এটা কভার করে ফেলবো। এই যে এই মিথ্যাটা সবচেয়ে ভয়াবহ। এবং এই প্রতারণা বা এই মিথ্যাটা যে নিজের সাথে করে, আলটিমেটলি সে নিজের প্রতিভাকে ধ্বংস করে, নিজের সম্ভাবনাকে সে নষ্ট করে দেয়। এটা মনে রাখো যে নেভার লাই টু ইউরসেলফ। নিজের সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না। যে আমি জানতেছি আমার প্রস্তুতি ভালো না, তার মানে ভালো না, আমার ভালো করার জন্য কি করতে হবে সেই পদক্ষেপ নিতে হবে। আমি যদি নিজের বুঝাই নেই যে না মানে আমি ঠিক আছি, পড়াশোনা হচ্ছে বা হবে সামনে, এই মিথ্যাচার বা এই ভান ধরার কোনো প্রয়োজন নাই। এখন যা করার সেটা এখনই করতে হবে, সময়টাকে কাজে লাগাইতে হবে। ধরো তোমার এইচএসসি পরীক্ষা, তুমি চিন্তা করতেছো আর 1 মাস পরে পড়াশোনা করি বা আরো তো সময় আছে, এটার কোনো সুযোগ নাই। এইচএসসি পরীক্ষা দেখতে দেখতে চোখের পলকে আর 2টা মাস সময় আছে, 2 মাস একদম। আজকে 24 তারিখ, আগামী 1 মাস 26 পরে তোমার এই কোরবানির ঈদ আছে, কোরবানি ঈদ মজা ফুর্তি করবা। যারা সনাতন ধর্মে তাদের পূজার অনুষ্ঠান আছে, তার মানে তোমার হাতে সময় খুবই কম আছে, কিন্তু তুমি নিজেরা বুঝাইতেছো আর অনেক সময় আছে। একাডেমিক শেষ করার পরে, তার মানে এইচএসসি শেষ করার পরে অ্যাডমিশনের সময়, এই সময় জাস্ট হাওয়ায় উড়ে যাবে, মানে চোখের পলকে জাস্ট এই সময় চলে যাবে। তুমি কিচ্ছু বুঝবা না যে কত দ্রুত 3 মাস চলে গেছে। আর ভার্সিটি পরীক্ষাগুলো শুরু হইলে তখন তো আর ডানে বামে তাকানোর কোনো সুযোগ নেই। এই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, এই চিটাগাং ইউনিভার্সিটি পরীক্ষা, এই রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা, এই জগন্নাথের পরীক্ষা, এই জাহাঙ্গীরনগরের পরীক্ষা, এই শাস্ত্রের পরীক্ষা, জাস্টের পরীক্ষা, রাবির পরীক্ষা, জবির পরীক্ষা, এই মেডিকেলের পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, মানে দিশেহারা হয়ে যাবে, এক কথাই শেষ। তো পরামর্শ হলো, আচ্ছা এখন দেখো, আর পুরো সেন্টেন্স অর্থ সহ বর্ণনা করতেছি, কোনো অসুবিধা নেই। জাস্ট এটাই বললাম যে এখন থেকে নিজেকে প্রস্তুত করো অ্যাডমিশনের জন্য। যদি ভালো কিছু করতে চাও, ভালো সম্ভাবনাময় কোনো দুয়ার যদি খুলতে চাও, তাহলে এখন থেকে পরিশ্রম করতে হবে। কোনো ধানাই পানাই কোনো ধরনের নাটক সিনেমা চলবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তোমার যা কাজ, একদম স্টুডেন্টের কাজ পড়াশোনা করা,
আর কোনো কাজ তার নাই, এক কথাই শেষ। আর যে এইচএসসি পরীক্ষার্থী সামনে অ্যাডমিশন, তার ডানে বামে তার বিয়ে, তার জন্মদিন, তার আকিকা, সুন্নতে খতনা, মানে কোনো কিছুই তার নাই, এক কথাই বলতে গেলে। এগুলা সব হবে ভর্তি হওয়ার পর। তুমি মেডিকেলে চান্স পাও, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, তুমি ভার্সিটি গুলাতে যাও, তুমি উচ্চ শিক্ষার জন্য নিজেকে একটা জায়গায় অবস্থানটা তৈরি করে নাও, তারপরে তুমি সব করতে পারবা। এটাই হলো পরামর্শ। দেখো আমরা যেটা বলছিলাম, দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, যে জায়গাটা খুবই কোলাহলপূর্ণ ছিল। দ্যাট ইজ ওয়াই, এই কারণে, ফর দিস রিজন, এই জন্য আই লেফট দ্য প্লেস, আমি জায়গাটা ছেড়ে চলে এসেছি, বুঝতে পারছো? তারপর দেখো অ্যাজ সিন্স, কারণ বর্ণনার ক্ষেত্রে অ্যাজ সিন্স, ফর দিস রিজন আমরা কারণ বর্ণনার ক্ষেত্রে যেমন অ্যাজ ইউ আর ক্যাপেবল ইউ ক্যান ডু দিস, অ্যাজ ইউ আর ক্যাপেবল, তুমি যেহেতু যোগ্য, ইউ ক্যান ডু দিস, তুমি এটা করতে পারো। অ্যাজ ইউ আর ক্যাপেবল, আমি যখন বললাম অ্যাজ ইউ আর ক্যাপেবল, তুমি এটা যোগ্য, তার মানে তুমি এটা, ক্যাপেবল মানে হলো যোগ্য, ক্যাপেবল মানে কি যোগ্য, ক্যাপেবল মানে হলো যোগ্য, ইউ ক্যান ডু দিস, তুমি এটা করতে পারো। এই যে অ্যাজ বা সিন্স, যেহেতু বা যে কারণে, এবারে অ্যাজ সিন্স আমরা এটা মূলত যেহেতু অর্থে ব্যবহার করি, যেহেতু বাংলা অর্থ হলো যেহেতু, বুঝতে পারছো? এটা আমরা মনে রাখবো। ওকে, তারপর দেখো নাওএডেজ, নাও এট প্রেজেন্ট, বর্তমান পরিস্থিতি, ইদানিং কালে, আমরা বলি না যে ইদানিং, নাওএডেজ, এই যে বর্তমান কালে, নাওএডেজ আমি বলতেছি যে নাওএডেজ ইটস আ টেরিবল হিট, মানে এটা খুবই গরম পড়ছে। আমি বলতেছি যে দ্য টেম্পারেচার ইজ হাই, মানে এই যে এই মুহূর্তে, এট প্রেজেন্ট। আমি একটা এক্সাম্পল দেখেন, নাওএডেজ করোনা ভাইরাস হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড, করোনা ভাইরাস একটা বাজওয়ার্ডে পরিণত হচ্ছে। বাজওয়ার্ড বলতে এটা খুব বেশি প্রচলিত শব্দ, বা যেটা লোক মুখে শোনা যায়, এটাকে আমরা বলি বাজওয়ার্ড। এই যে আমি বলতেছি ইদানিং কালে বা নাওএডেজ, আমি কি বললাম, নাওএডেজ করোনা ভাইরাস হ্যাজ বিকাম আ বাজওয়ার্ড, একটা বাজওয়ার্ড হয়ে দাঁড়াইছে, মানে এটা একটা বহুল প্রচলিত শব্দ, এবং যে শব্দটা মুখে ছড়ায় গেছে, মানে স্টর্ম ইন এ কাপ অফ টি, মানে যেটা একদম যেটা চায়ের কাপে ঝড় উঠাইছে, সেটাই আসলে ওই যে করোনা ভাইরাস আমরা বলি। তো এই যে বর্তমান পরিস্থিতি বর্ণনায় যেটা ব্যবহৃত হয় সেটা হলো নাওএডেজ, নাও এট প্রেজেন্ট, ইদানিং কালে বা বর্তমান সময়ে আমরা যখন ব্যবহার করি তখন সেটাকে আমরা বলি নাওএডেজ। আচ্ছা, যারা ক্লাস করতেছো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা বা কে কোথায় পড়তে চাও, এই স্বপ্নটা একটু ছোট্ট করে লিখে ফেলো। যে আর সবসময় মনে রাখবা যে স্বপ্নটাকে লালন করতে হয়, স্বপ্নটাকে এভাবে হেলায় ফেলে রাখলে হয় না, স্বপ্নটাকে লালন করতে হয়। তুমি যে স্বপ্নটা দেখো, সেই স্বপ্নটা তোমার বাস্তবায়নের জন্য তোমার সেটার পেছনে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং প্রচুর ঘাম ঝরাইতে হবে। কোন স্বপ্ন ইচ্ছা করলাম যে ডে ড্রিমার হইলে চলবে না, যে আমি ঘুমায় বা দিনের বেলা দিবা স্বপ্ন দেখতেছি, অলিক স্বপ্ন দেখতেছি, এরকম না। এটার পেছনে মেহনত করতে হবে এবং এটার পেছনে শ্রম দিতে হবে। ওই যে ড্রিমস, তোমাদের যে কবিতাটা আছে তোমাদের ফার্স্ট পেপারের, অবশ্যই ফার্স্ট পেপার কিন্তু ভালো করে টেক্সট পড়তে হবে, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টগুলো জেনে রাখা বা এটা আত্মস্থ করা, এটা আয়ত্তে রাখা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তারপর দেখো নাওএডেজ, নাও এট প্রেজেন্ট, বর্তমান পরিস্থিতি বর্ণনায় আমরা এই ধরনের কানেক্টরস গুলা ব্যবহার করে থাকি। আর তোমাদের কে কার কি স্বপ্ন, কোথায় পড়তে চাও, এটা একটু লিখে রাখবা, নিজের একটা গোপনে লিখে রাখবা। আর যেগুলা বলা যায় যে হ্যাঁ না, আমি জোর গলায় বলবো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই, আমি বুয়েটে পড়তে চাই, ভালো প্রতিষ্ঠানে আমি পড়তে চাই, এটা এই স্বপ্নটা দেখতে হবে এবং এই স্বপ্নটাকে ধারণ করতে হবে, মনে রাখবা। তারপর দেখো ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, এইটা আমরা উদাহরণ বা উপমা দেওয়ার ক্ষেত্রে, আমরা ব্যবহার করি। কোনো কিছুর এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু উপমা দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল দেখো, দেয়ার আর মেনি বিউটিফুল প্লেসেস ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে, এর মধ্যে আমি বললাম ফর এক্সাম্পল কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, জাফলং এন্ড মোর। যেমন আমি বললাম কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, সুন্দরবন আছে, জাফলং আছে এবং আরো অনেক। কে কোন জায়গা থেকে ক্লাস দেখতেছো অবশ্যই একটু কমেন্টে জানায়ও। কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে ক্লাসে যুক্ত আছো অবশ্যই জানায়ও। এবং তোমাদের জায়গায়, তোমরা যে জায়গা থেকে এসেছো, যে জায়গাটা বিলং করো, সেই জায়গার যে পর্যটন জায়গাগুলো আছে, পর্যটন কেন্দ্রগুলো আছে বা বিউটিফুল প্লেসেস আছে, জায়গাগুলো অবশ্যই একটু লিখে দিও, আমি দেখবো যে কে কোন জায়গা থেকে কিভাবে ক্লাস করতেছো। ওকে, তারপর দেখো there are many beautiful places in Bangladesh, for example কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, জাফলং, এগুলা
ফর এক্সাম্পল, উদাহরণ আমি বললাম কি বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, বা যেমন আমি বললাম ফর ইনস্ট্যান্স, আমি বললাম সাচেস, এখানে আমি সাচেস দিতে পারি, সাচেস। এগুলো আমাদের কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তারপর দেখো ইফ আনলেস, শর্ত প্রকাশের ক্ষেত্রে, শর্ত প্রকাশের ক্ষেত্রে কোনো শর্ত বা কোনো কিছু শর্ত সাপেক্ষ। এখন এখানে দেখো আমি যখন ইফ আনলেস দুইটা যখন আমরা এই কানেক্টর গুলা ব্যবহার করি তখন আমরা মেইনলি এটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহার করি, সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা যখন কোন একটা সাবঅর্ডিনেট ক্লজে ইফ আনলেস ব্যবহার করব তখন সেটা একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন আমি বললাম ইফ ইউ ওয়ার্ক আউট মোর, তুমি যদি আরো বেশি বেশি ওয়ার্কআউট করো ইউ উইল বিকাম এ বেটার জিমন্যাস্ট। এই যে ইউ উইল বিকাম এ বেটার জিমন্যাস্ট, এই অংশটা কিন্তু আমার একটা প্রিন্সিপাল ক্লজ। এটা কি ক্লজ? এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এই যে প্রিন্সিপাল ক্লজ এর আগের অংশটা এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই যে ইফটা আনলেসটা এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা কনজাংশন যখন ব্যবহার করি তখন আমরা এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এগুলো আমরা ব্যবহার করি। তারপরে দেখো এক্সেপ্ট, ছাড়া বা ব্যতীত অর্থে, ছাড়া বা ব্যতীত অর্থে আমরা এক্সেপ্ট ব্যবহার করি। আমরা বলতেছি যে এক্সেপ্ট ইউ, তুমি ছাড়া বা তুমি ব্যতীত, অল আর গোয়িং বেটার ইন মাই লাইফ, সবাই আমার জীবনে ভালোভাবেই চলতেছে বা আমার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে চলতেছে। কি বোঝাচ্ছে? ইউ আর অল আর গোয়িং বেটার ইন লাইফ, মানে তুমি ছাড়া যত দোষ তোমার, তুমি আমার জীবনে যত ঝামেলা পাকাও, যত ঝামেলা আছে সব কিছুর জন্য তুমি দায়ী, বাকি সবকিছু আমার জীবনে ভালো চলতেছে। অল আর গোয়িং বেটার ইন মাই লাইফ, ইন মাই লাইফ, তার মানে ছাড়া, তুমি ছাড়া, এক কথায় তুমি ছাড়া বা তুমি ব্যতীত, ব্যতীত অর্থে আমরা এক্সেপ্ট শব্দটা ব্যবহার করি। ব্যতীত অর্থে আমরা কি ব্যবহার করি? এক্সেপ্ট শব্দটা ব্যবহার করি। ওকে, ছাড়া বা ব্যতীত অর্থে। আচ্ছা, গাজীপুর, কুয়াকাটা, যা পাবনা থেকে, পাবনা থেকে, পাবনা থেকে গাজীপুর থেকে, গাজীপুরে কি আছে? গাজীপুরে রিসোর্ট আছে, রিসোর্ট আছে। পাবনা কি আছে? পাবনার কি আছে আমি আসলে জানি না। পাবনা এডওয়ার্ড কলেজ আছে, কিন্তু পর্যটন কেন্দ্র কি আছে বা পর্যটন কোন জায়গা আছে কিনা আমি জানি না। আচ্ছা যাই হোক, আচ্ছা তারপর আমরা দেখি দো অলদো। দো অলদো আমরা দেখছি এটা হলো কন্ট্রাস্ট, আমরা এটা কন্ট্রাস্ট কনজাংশন হিসেবে ব্যবহার করি। কন্ট্রাস্ট বিপরীত কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করি, বিপরীত কনজাংশন, কন্ট্রাস্ট কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করি। আমি বলছি যদিও বা তবু এমন ঘটনা বর্ণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমি বলতেছি দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, তো হি ইজ পুর হি ইজ অনেস্ট, আমরা দো ব্যবহার করতেছি কন্ট্রাস্ট হিসেবে, যে বিপরীত অর্থ দো হি ইজ পুর, যদিও সে গরিব সে হয় সৎ। এটা এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, যেমন দো হি ইজ পুর এটা একটা ক্লজ, এই হি ইজ অনেস্ট এটা একটা ক্লজ, দুইটা ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুইটা ক্লজ মিলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গঠন করছে, এবং কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো কন্ট্রাস্ট কানেক্টর গুলো আমরা ব্যবহার করে থাকি। তারপর দেখো অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু, কোন অনুসারে, এটার অর্থ হলো অনুসারে, কোন মত বা ঘটনার অনুসারে, কোন মানে কোন মত বা ঘটনার অনুসারে, অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু, কোনো কিছুর মতো করে, কোনো কিছুর অনুসরণ করে যদি কোনো কিছু বর্ণনা করা হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের কানেক্টর ব্যবহার করি। যেমন আমি বলছি অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যানের তথ্য মতে, আমি বলতেছি কি পরিসংখ্যানের তথ্য মতে মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, মেসি ইজ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। মেসি হচ্ছে কি বিশ্বের সেরা ফুটবলার হইতে পারে, কেউ কেউ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান হইতে পারো। আমি এখানে CR7, আমি CR7 ও লিখে দিলাম, CR7 ইজ দা বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, মানে তথ্য অনুসারে, অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স, কোন তথ্য অনুসারে, তথ্যের মতে, তথ্যের মতে, অ্যাকর্ডিং টু কোনো কিছু অনুসরণ করে বা কোনো ঘটনার মত অনুসারে যদি আমরা কোনো কিছু বর্ণনা করি সেই ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু বা আমরা অ্যাকর্ডিংলি আমরা এই কানেক্টর ব্যবহার করি। তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যাকর্ডিং টু এবং অ্যাকর্ডিংলি আমরা কোনো কিছু অনুসরণ বা কোনো কিছুর মত প্রকাশে আমরা কানেক্টর ব্যবহার করি। আচ্ছা, অনেকেই যুক্ত হচ্ছ, লিমন, সাইমা, আহাদ, সাদিয়া, আফরিন,
অনেকেই যুক্ত হচ্ছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। মানে ক্লাস তো অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে তোমরা কই থেকে আসতেছো বলো তো? ওকে, ওকে, আচ্ছা সবকিছু ক্লিয়ার কিনা বা সবকিছু বুঝতেছো কিনা আমাকে একটু জানাও, কারণ নাহলে আমি কনফিউজড হয়ে যাব যে আমি তো বক বক করেই যাচ্ছি, তোমরা বুঝতে পারতেছো কিনা এটা আমাকে জানাতে হবে। এক্সেপ্ট স্টাডি অল আর গোয়িং বেটার ইন মাই লাইফ। এক্সেপ্ট স্টাডি খুবই দারুণ। এই এক্সাম্পল কে দিছো? এই এক্সাম্পল কে দিছো? আমি মাত্র দেখলাম এক্সেপ্ট স্টাডি all are going fantastic. যুগোপযোগী এবং বাস্তব বাস্তব উদাহরণ একদম। অ্যাকসেপ্ট স্টাডি, স্টাডি ছাড়া বা পড়াশোনা ছাড়া সবকিছুই দারুণ হচ্ছে। এটা সবারই একই অবস্থা আমি জানি, যারা ক্লাস করতেছো, যারা কষ্ট করে ক্লাস করতেছো, সবারই একই হালত, সবারই একই সিচুয়েশন, সবারই একই কন্ডিশন। আমি জানি যে পড়াশোনা ছাড়া সবকিছু দারুণ চলতেছে। খাচ্ছো, ঘুমাচ্ছো, ঘুরতেছো, ফিরতেছো, তারপরে কি গল্প যোগ করতেছো, আড্ডাবাজি করতেছো, বন্ধুদের সাথে ভালো টাইম কাটাচ্ছো, সবই দারুণ হচ্ছে। শুধুমাত্র পড়াশোনা ছাড়া খুবই ভালো। ছাত্রদের কাজ হলো আড্ডাবাজি করা, ছাত্রদের কাজ হলো একটু আরাম করে ঘুমানো, ছাত্রদের কাজ হলো অলস সময় পার করা, ছাত্রদের কাজ হলো ঈদে ফুর্তি করা, মজা করা, তারপরে ফ্যামিলি প্রোগ্রাম, জন্মদিন, তারপরে এই যে নাটক, সিনেমা, কত হাবিজাবি সবকিছু ভালোভাবে করা। ছাত্রদের কাজ কখনোই পড়াশোনা না, এটা হলো ছাত্রদের মানে বাস খাওয়ার একটা মূলনীতি। সেই মূলনীতি তোমরা অনুসরণ করতেছো। তোমাদের সবার জন্য শুভকামনা। এক্সেপ্ট স্টাডি অল আর গোয়িং ফ্যান্টাস্টিক ইন মাই লাইফ। সবকিছু আমার জীবনে খুব ভালো চলতেছে। যাক ভালো, কে বলছে এটা তার জন্য অনেক অনেক শুভকামনা, মনের কথা। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেই বলো সবার মনের কথা তুমি বলে দিছো, এই জন্য সবার পক্ষ থেকে তোমার জন্য একটা কি কি আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো, পরিশেষে বা ঘটনার পরিসমাপ্তি বোঝাতে আমরা কিছু কানেক্টর ব্যবহার করি, যেমন এজ দ্য রেজাল্ট, সো, ফাইনালি, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, এট লাস্ট। এগুলো আমরা এট লাস্টও ব্যবহার করতে পারি, আমরা এখানে এট লাস্টও দিতে পারি। এট লাস্ট, এট লাস্ট, এগুলো আমরা একদম শেষ কোন সব গল্প টল্প করে ফেলছি, ফাইনালি উই ক্যান সে দ্যাট, ফাইনালি উই ক্যান, এই যে হাবি জাবি, আমরা এগুলা সব আমরা এই ধরনের কানেক্টর গুলা দিয়ে ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? অ্যাকর্ডিং টু হার ফ্যান, তার ওকে, আহমেদ নেওয়াজ খুবই ভালো কথা লিখছো। অ্যাকর্ডিং টু হার ফ্যান নেইমার ইজ দ্য থার্ড বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ ঠিক আছে, সবার সবার পছন্দের প্লেয়ার থাকতে পারে, কেউ ফার্স্ট কেউ সেকেন্ড, এটা তো আসলে র্যাঙ্কিং করার সুযোগ নাই। ব্যক্তিগত অর্জন হইতে পারে, দলীয় অর্জন, সবকিছু মিলিয়ে আসলে হয় তো, এটা হয় আসলে। তারপর দেখো, ঘটনার পরিসমাপ্তি বা পরিশেষে বোঝাতে আমরা এই ধরনের কানেক্টর গুলা, যেমন এজ এ রেজাল্ট, সো, ফাইনালি, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, এট লাস্ট, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ফাইনালি উই ওন দা লটারি, অবশেষে বা চূড়ান্ত ভাবে, বা ফাইনালি উই ক্যান সে দ্যাট, ফাইনালি আওয়ার লাইফ ইজ গোয়িং টু বি হেল ইফ উই ডু নট স্টাডি প্রপারলি। আমরা যদি যথাযথভাবে পড়াশোনা না করি, আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এটা আমরা ফাইনালি বলতে পারি, ইন কনক্লুশন বলতে পারি, ফাইনালি বলতে পারি, এট লাস্ট আমরা এই স্টেটমেন্টটা দিতে পারি। দেখো, ফাইনালি উই ওন দা লটারি, অবশেষে বা চূড়ান্ত ভাবে, পরিশেষে আমরা লটারি জিতলাম। তার মানে এই যে এটা আমাদের পরিসমাপ্তি বা শেষে বোঝাতে আমরা ঘটনার এটা ব্যবহার করি। দেখো, কানেক্টর বোর্ড কোশ্চেন এক্সারসাইজ ফর এইচএসসি। আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব, এটার আনসারটা তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা আনসার করবা মেইনলি, আমি তোমাদের সাথে সাথে। এখন ধরো আমরা একটা বোর্ড প্রশ্ন, এই বোর্ড প্রশ্ন 2022-এ ঢাকা বোর্ডে আসছে। কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো এটা একটু জানাইও, কে কোন বোর্ড থেকে ক্লাস করতেছো, কারণ বোর্ডের ব্যাপার স্যাপার কিন্তু আলাদা। এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন হয়, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন এক এক বোর্ডে আসে, তো এটা ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু কে কোন বোর্ড থেকে আনসার করতেছো এটা একটু জানাইও। ওকে,
রাজশাহী বোর্ড, যশোর বোর্ড ভয়ঙ্কর বোর্ড, যশোর দিনাজপুর এই বোর্ডে আমি খুব ভয় পাই। কুমিল্লা বোর্ড খুবই ভয়ঙ্কর, সিমি আছে উর্মি আছে। ঢাকা বোর্ড, আচ্ছা ঢাকা বোর্ড থেকে যারা আছো ওরা ভালো, মানে ভালো বলতে বেশ ভালো প্রশ্ন পরীক্ষা দিবা, কোনো টেনশন নাই। ঢাকা বোর্ডে 2022 সালে আসা একটা প্রশ্ন আমরা এখন সলভ করব। দেখো মূল নিয়মটা আমি বলে দিই, তুমি বাক্যের অর্থগুলা তোমাকে জানা থাকতেই হবে। তুমি জাস্ট বাক্যটা ট্রান্সলেট করবা, ট্রান্সলেট করে অর্থ বুঝে তোমার বাংলা ওই জায়গায় তুমি কি কানেক্টর ব্যবহার করতা, কি সংযোজক অব্যয় ব্যবহার করতা, কি বলতা, এটাকে ইংরেজি করে তুমি এখানে বসাবা। প্রথম কাজটা হলো তোমাকে কানেক্টরের অর্থ মুখস্থ থাকতে হবে। যে কানেক্টর গুলা তোমাকে দেখাইছি এইগুলা তোমার নোট করা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, টুটস্থ থাকতে হবে, মানে ঠোঁটের আগায় থাকতে হবে যে না এটার অর্থ এটা, এটার অর্থ এটা, আমি এটা 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 এই সময় ব্যবহার করবো। দেখো once there lived a grasshopper and ant, একদা অতীতকালের ঘটনা বলতেছে, একদা একটা গ্রাসহপার একটা পিঁপড়া বসবাস করত, একটা পিঁপড়া বসবাস করত এবং একটা গ্রাসহপার বা ঘাসফড়িং ব্যবহার করত। The ant was hard working, পিঁপড়াটা ছিল কঠোর পরিশ্রমী, পিঁপড়াটা ছিল কি কঠোর পরিশ্রমী। আচ্ছা সিমরান সিমি বলতেছো, হ্যাঁ তোমরা একটু আনসার করো। আচ্ছা সিমরান সিমি, আচ্ছা তোমরা যারা ক্লাস করতেছো তারা একটু রেসপন্স করো, তাহলে তোমাদের সাথে আমার অ্যাডজাস্ট করতে সহজ হবে, বুঝতে সহজ হবে। আমি সবাইকে একটু সময় দিয়ে নিই, একটু দেখে নাও যে বুঝতেছো কিনা সবকিছু। ওকে, যারা ক্লাস করে আমি সবাইকে দেখতেছি, তোমরা তোমাদের কাজ হলো যে কমেন্টে একটু জানায়ও। লিতুন জিরা ঐশী, তারপরে জান্নাতুল মাওয়া, যারা সাদমান আদিব, তোমরা ক্লাসে আসো, একটু কমেন্ট করে জানায়ও যে কোনটা কি হবে, এটা একটু বুঝে শুনে জানায়ও, তাহলে সুবিধা হবে। আচ্ছা ফার্স্টলি, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ওকে দেখো এখানে আমার দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, পিঁপড়াটা ছিল কঠোর পরিশ্রমী। এরপরে তোমার যে স্টেটমেন্টটা আসছে একটা জিনিস খেয়াল করো, তোমাকে বারবার বলছি একটা ফুল স্টপ দেওয়া থাকবে, তারপর একটা শূন্যস্থান দেওয়া থাকবে, একটা ফুল স্টপ, একটা সেন্টেন্স শেষ হইছে, সেন্টেন্স, তারপরে ফুল স্টপ, তারপরে এই যে একটা শূন্যস্থান, এই পরে কমা। এইখানে তোমার মূল কানেক্টরটা ব্যবহার করতে হবে অধিকাংশ ক্ষেত্রে, এটাই মূল স্ট্রাকচার। আমাদের 90% স্ট্রাকচার হবে এরকম, সেন্টেন্স থাকবে, ফুল স্টপ থাকবে, তারপরে একটা শূন্যস্থান, তারপরে একটা সেন্টেন্স। দেখো পিঁপড়াটা ছিল হার্ড ওয়ার্কিং, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, বাট কন্ট্রাস্ট, বাট দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। পিঁপড়াটা ছিল হার্ড ওয়ার্কিং, কিন্তু বিপরীত তথ্য দিচ্ছি যে ওই যে গ্রাসহপার, ওই যে ঘাসফড়িংটা আছে, আমি এখানে বাট ব্যবহার করতে পারি, বাট আমি ব্যবহার করতে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন্যদিকে বা অন্যথায়, অন্য চিন্তা করে আমরা দেখি। সবাই একটু আনসার করো, কারণ এগুলা না আনসার করলে বুঝবো না। তাহলে এক নম্বরটা আমরা কি দিচ্ছি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, বাট। কিন্তু পিঁপড়া গ্রাসহপারটা ছিল, ঘাসফড়িংটা ছিল কি অলস, মারাত্মক অলস প্রকৃতি ছিল। ড্যাশ সে আইডল ওয়ে হিজ টাইম ড্যান্সিং এন্ড স্লিপিং, সে যেহেতু অলস ছিল, সে যেহেতু অকর্মণ্য ছিল, এই কারণে, সো তাই, সে যে অলস এই কারণে হি আইডল ওয়ে, আইডল ওয়ে মানে হলো যাপন করা বা পার করা, আইডল ওয়ে বা অলস ভাবে সে পার করতো হিজ টাইম ড্যান্সিং এন্ড স্লিপিং, সে নাচতে নাচতে এবং ঘুমাইতে ঘুমাইতে সে তার অলস সময় পার করতো, সময়টা অলস ভাবে কাটায় দিত। তোমাদের কথায় আলটিমেটলি বলছে, তোমাদের প্রতিনিধি হিসেবে এখানে গ্রাসহপার মানে কি, তোমাদের হাতে অফুরন্ত সময়, সেই সময়টা তোমরা হেলায় ফেলায় নষ্ট করে দিচ্ছ, ইনক্লুডিং মি। আমরাও সময়ের যথাযথ ব্যবহার করতে পারি না, কিন্তু যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের সময় কিন্তু খুবই কম আছে তোমাদের হাতে, এটা মনে রাখতে হবে। সো হি আইডল ওয়ে হিজ টাইম ড্যান্সিং এন্ড স্লিপিং, সে নাচতে নাচতে ঘুমাইতে ঘুমাইতে সে তার সময় পার করে দিত। আনসার দিও। আচ্ছা বুঝতে পারতেছো না, দেখো বাংলা অর্থ বোঝো। ওয়ান্স দেয়ার লিভড এ গ্রাসহপার এন্ড অ্যান্ট, একদা একটা গ্রাসহপার অর্থাৎ ঘাসফড়িং এবং একটা পিঁপড়া বসবাস করত, বুঝলাম। দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং, দুইটা ক্যারেক্টার, এর মধ্যে অ্যান্ট পিঁপড়াটা ছিল কঠোর পরিশ্রমী।
বাট কিন্তু এই যে তা আরেকটা তথ্য, অন্যরকম তথ্য দিচ্ছি যে দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, এটা বিপরীত না, কন্ট্রাস্ট। বিপরীত হইলেই আমরা কন্ট্রাস্ট ব্যবহার করব। বিপরীত হইলে কি আমরা কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কখন ব্যবহার করি? কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বিপরীত। বাট অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড আমরা ব্যবহার করব অন দা আদার হ্যান্ড। আমরা বলবো অন দা কন্ট্রারি, কন্ট্রারি। আমি বলবো ইন কন্ট্রাস্ট। এগুলো আমার মুখস্থ, এজন্য আমি বলতে পারতেছি কি কি দিব, আমি কি কি দিব এগুলো আমি মুখস্থ বলতে পারছি, অর্থগুলো আমার মুখস্থ থাকতে হবে। অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, বাট, এগুলো আমাদের কন্ট্রাস্ট কানেক্টর, কন্ট্রাস্ট কানেক্টর। দেখো, সো হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম ড্যান্সিং এন্ড স্লিপিং। তারপরে দেখো, সে ঘুমাইতো এবং নাচতো, এইভাবে তার সময় নষ্ট করতো। হি সামটাইমস অ্যাডভাইস দা এন্ড নট টু ওয়ার্ক সো হার্ড। এমনকি, এমনকি আমার এটা আসছে না, সে অলস ভাবে পার করতো এটাই না, এমনকি সে এই কাজও করতো, সে কখনো কখনো পিঁপড়াকে উপদেশ দিত এত কঠোর পরিশ্রম করো না। যখন পিঁপড়া অনেক কঠোর পরিশ্রম করতো, হার্ড ওয়ার্কিং, তো তখন তাকে পরামর্শ দিত এত কঠোর পরিশ্রম করতো না। মোর ওভার, মোর ওভার, মোর ওভার, এমনকি সে পিঁপড়াকে এই পরামর্শ দিত যে এত কঠোর পরিশ্রম করো না। বুঝতে পারতেছো? অন দা আদার হ্যান্ড, ইভেন, এমনকি, ভেরি গুড, ইভেন, আমি ইভেন দিতে পারি, এমনকি, কেউ একজন বলতো ইভেন, ভেরি গুড। তার মানে কি, এমনকি সে এটা পিঁপড়াকে বলতো যে তুমি এত কঠোর পরিশ্রম করো না, এত কঠোর পরিশ্রম করো না। দ্য অ্যান্ট পেইড নো হিড টু দ্য গ্রাসহপার। এই যে তাকে পরিশ্রম না করার পরামর্শ দিত, কিন্তু পিঁপড়া তার পরামর্শে কান দিত না। পেইড নো হিড, পেইড নো হিড মানে হলো পাত্তা না দেওয়া বা গুরুত্ব না দেওয়া। পেইড নো হিড মানে কি, পাত্তা না দেওয়া বা গুরুত্ব না দেওয়া, জাস্ট ইগনোর, মানে এটার সিনোনিম হলো ইগনোর করা বা অ্যাভয়েড করা, ইগনোর করা, পাত্তা না দেওয়া, গুরুত্ব না দেওয়া। তাইলে আমি কি, বাট, আমি বাট দিতে পারি, বাট দ্য অ্যান্ট পেইড নো হিড টু গ্রাসহপার। কিন্তু পিঁপড়া তার কথার কোনো গুরুত্ব দিত না। আমি এখানে দিতে পারি ইনস্টিড, ইনস্টিড, পরিবর্তে, ইনস্টিড মানে পরিবর্তে, সে তার কথা শুনতো না, পরিবর্তে সে তার কথার কোনো পাত্তা দিত না। আমি এখানে বাদ দিতে পারি, ইনস্টিড দিতে পারি। বুঝতে পারতেছো? দো দা এন্ড পেইড নো হিড। এখন এখানে আমি একটু খেয়াল করি, তোমাকে বলি যে দো যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। কমপ্লেক্স, যদিও সে গরিব, যদিও সে ধনী, সে অসৎ। আমি লিখলাম কি, আমি লিখলাম যে দো হি ইজ রিচ, যদিও সে ধনী। এই যে এটা কি আমার বাক্য সম্পূর্ণ হয়েছে? এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ কি, এই যে দো আছে, এরপরে আমি একটা ক্লজ, দো যুক্ত ক্লজ যেটা, সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি পুরোপুরি ভাবে অর্থ প্রকাশ করতে পারে? সাবঅর্ডিনেট ক্লজ আমার পুরোপুরি ভাবে অর্থ প্রকাশ করতে পারে না, এর সাথে আমার প্রিন্সিপাল ক্লজ লাগবে। তো যেহেতু এই সেন্টেন্সে আমার একটা ক্লজই দেয়া আছে, তো এই ক্ষেত্রে আমি সাবঅর্ডিনেট ক্লজ সেটা ব্যবহার করতে পারবো না, সাবঅর্ডিনেটিং কনজাংশন সেটা ব্যবহার করতে পারবো না। আমার অবশ্যই অন্য কোনো কানেক্টর ব্যবহার করতে হবে। তা না হলে তো আমার বাক্যের যে দো যদি আমি দেই, তাহলে তো আমার বাক্যের অর্থ সম্পূর্ণ হইলো না, পরিপূর্ণ হইলো না। তাহলে এই ক্ষেত্রে দিতে হবে বাট বা instead the ant paid no heed to the grasshopper, তার কথার কোনো পাত্তা দিত না। তারপর দেখো, does she continued to work hard gathering food for the coming winter? In fact naturally, normally, সে কি করতো, সে তার কাজ যে অব্যাহত রাখতো, কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড, সে কাজ করতে অব্যাহত থাকতো বা কাজ করেই যাইতো, হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার, যে শীত আসতেছে সেই শীতের জন্য সে তার কঠোর পরিশ্রম করা অব্যাহত রাখতো। ইনফ্যাক্ট, এমন কি মানে কি, সে পাত্তা তো দিতই না। ইনফ্যাক্ট আমি এখানে দিতে পারি ন্যাচারালি বা নরমালি, ন্যাচারালি, বা আমি এখানে নরমালি দিতে পারি, সাধারণভাবে সে, নরমালি বা ইনফ্যাক্ট অথবা ন্যাচারালি, মানে কি সে স্বাভাবিকভাবে তার যে কঠোর পরিশ্রম করা বা তার যে
ইনফ্যাক্ট, আচ্ছা ই নাম্বার, হ্যাঁ ইনফ্যাক্ট বুঝতে পারছি। ওকে, তানজিনা ইসলাম, আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও তোমরা বুঝতেছো কিনা, এটা তাহলে আমার জন্য বোঝা সহজ হবে যে বুঝতেছো কিনা বা কোনো জায়গায় সমস্যা কিনা, এটা একটু আমাকে জানাও। ওকে, তারপর আমরা দেখি he continued to work hard gathering food for the coming winter. Dash winter came covering everything. যে ধারাবাহিকভাবে বা স্বাভাবিকভাবে এরপরে শীত আসলো, আমি এখানে ন্যাচারালি দিতে পারি, ন্যাচারালি এরপরে শীত আসলো, ন্যাচারালি উইন্টার কেম স্বাভাবিকভাবে বা অ্যাকর্ডিংলি সেটা অনুসরণ করে বা কনসিকুয়েন্টলি ধারাবাহিকভাবে, আমি এখানে কনসিকুয়েন্টলি দিতে পারি, কনসিকুয়েন্টলি বা ন্যাচারালি উইন্টার কেম শীতকাল আসলো, কাভারিং এভরিথিং উইথ স্নো সবকিছু কিসে ঢেকে গেল, এই যে স্নো বা তুষারে ঢেকে গেল, স্নো মানে তো তুষার তোমরা জানোই, যে এরপরে ধারাবাহিকভাবে ন্যাচারালি স্বাভাবিকভাবে সাধারণভাবে বা কনসিকুয়েন্টলি ক্রমান্বয়ে উইন্টার আসলো, শীতকাল আসলো, কাভারিং এভরিথিং উইথ স্নো সবকিছু তুষারে ঢেকে গেল, দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কাভার, যে পৃথিবীর যে সারফেস আছে, যে তলটা আছে, সারফেস মানে পৃথিবীর যে ভূমির কথা বলছে, মাটির কথা বলছে, দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কাভার, মানে পুরো পৃথিবীটা কি, এই যে পৃথিবীর যে জায়গা জমি আছে বা ল্যান্ড আছে সেটা তুষারের নিচে চলে গেল। এখন দেখো এই যে তুষারের নিচে চলে গেল, এর কারণে কি হইলো, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, অ্যাজ এ রেজাল্ট, আমি বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটলে, অ্যাজ এ রেজাল্ট, অথবা ফর দিস, বা তুমি যেটাই বলতে পারো, তোমরা এটা বলো যে কি হবে, দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার স্নো কাভার, মানে তুষারের নিচে ঢাকা পড়ে গেল, এই কারণে যার ফলে দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, গ্রাসহপার বা ওই ঘাসফড়িং কোনো খাবার খুঁজে পেল না, কি পেল না, কোনো খাবার খুঁজে পেল না। ওকে, as a result, এখানে গ্রাজুয়ালি বলছো, নরমালি, ন্যাচারালি, কনসিকুয়েন্টলি, as a result আমি এখানে দিতে চাই for this reason, এই কারণে, for this reason বা এই কারণে সে কোনো খাবার খুঁজে পেল না, সে খাবার খুঁজে পেল না, he had nothing in stock, তার স্টকেও কিছু ছিল না, এমনকি moreover এছাড়াও তার স্টকেও কিছুই ছিল না, কারণ সে কি, সে অলস ভাবে তার ওই গ্রীষ্মকাল সামারটা সে অলস ভাবে কাটায় দিছে বা পার করে দিছে, যে মোরওভার এমনকি হি হ্যাড নাথিং ইন স্টক, তার স্টকেও বা তার সংগ্রহেও কি ছিল না, কিছুই ছিল না, ড্যাশ শি ওয়েন্ট টু দ্য এন্ড ফর দ্য হেল্প, অতঃপর সে পিঁপড়ার কাছে গেল সাহায্য চাইতে, যে আমার ঘরে খাবার নাই, আমি না খায় মারা যাচ্ছি, আমি একেবারে এই অবস্থা আমার খারাপ, তুমি আমারে উদ্ধার করো, আমারে কিছু খাবার দাও। তো এই যে সে এই কাজ করতে সে পিঁপড়ার কাছে গেল, আফটার দ্যাট সে হি ওয়েন্ট টু দ্য এন্ড ফর দ্য হেল্প, সে পিঁপড়ার কাছে গেল সাহায্যের জন্য, আফটার দ্যাট আমি বলতে পারি যে আফটার দ্যাট অতঃপর, বা আমি বলতে পারি তারপর, যদি আমি তারপর বলি তাহলে আমি কি দিব, আমি যদি বলি তারপর কি দিব, তারপর সজীব সরকার, সো না হো, কিছু কি লিখছো বোঝা যাচ্ছে না, সো না হো, সো লিখছো নাকি হো লিখছো, আচ্ছা, তো তাই আফটার দ্যাট আমি দিতে পারি দেন, তারপর আমি সো দিতে পারি,
এখন তার ঘরে খাবার নাই, স্টকেও নাই, সে কিছু খাইতেও পারতেছে না, তাই বা অতঃপর বা তারপর সে কি গেছে, পিঁপড়ার কাছে গেছে সাহায্যের জন্য। দ্য অ্যান্ট গেভ হিম সাম ফুড ফর দ্য ডে। ওই দিনের জন্য কিছু খাবার পিঁপড়া তাকে দিল। পিঁপড়া কি করলো, তাকে দিল। ড্যাশ দ্য লং উইন্টার ওয়াজ এ হেড and the grasshopper was really worried about the survival. But কিন্তু তাকে ওই দিনের জন্য কিছু খাবার দিল, কিন্তু the long winter was ahead, কিন্তু সামনে বিরাট লম্বা শীতকাল। long winter was ahead, সামনে অনেক লম্বা শীতকাল। and the grasshopper was really worried about the survival বা his survival, মানে গ্রাসহপার বা ওই ঘাসফড়িং সত্যিকার অর্থেই চিন্তিত ছিল অ্যাবাউট হিজ সার্ভাইভাল, সে কিভাবে বেঁচে থাকবে বা সে কিভাবে টিকে থাকবে। আমি এটা দিতে পারি বাট, আমি এটাও দিতে পারি ফাইনালি, অবশেষে, অ্যাট লাস্ট, আমি সবই দিতে পারি এখানে, অ্যাট লাস্ট। বাট কিন্তু দ্য লং উইন্টার ওয়াজ অ্যাহেড, সামনে অনেক লম্বা শীতকাল। তারপরে বললাম ফাইনালি, অবশেষে বা চূড়ান্ত ভাবে অনেক লম্বা শীতকাল সামনে। and the grasshopper was really worried about his survival, সে কিভাবে বেঁচে থাকবে বা সে কিভাবে টিকে থাকবে এটা নিয়ে সে খুবই চিন্তিত ছিল। এখানে হাসান মাহমুদ আহাদ বলছো as but finally, ওকে ভেরি গুড, আফটার দ্যাট, ভেরি গুড, সবারটাই ঠিক আছে, আই অ্যাপ্রিশিয়েট, সবারটাই ঠিক আছে। ফাইনালি, ওকে, 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 তোমরা কতটুকু বুঝতে পারছো বা জাস্ট এখানে একটু হিবিজিবি লাগতেছে। এরপরে আমাদের আরেকটা স্লাইডে আছে, এখানে নাই, আরেকটা স্লাইডে রাজশাহী বোর্ডে 2022 সালে প্রশ্ন, তারপরে কুমিল্লা বোর্ডে 2022 সালে প্রশ্ন। তোমাদের এটা থাকবে এইচডব্লিউ, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, এই দুইটা তোমাদের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ বাড়ির কাজ থাকবে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা এবং এটা তোমরা প্র্যাকটিস করে সেটার আনসারটা অবশ্যই গ্রুপে সাবমিট করবা। তোমাদের কাজ হলো দুইটা পেজ থেকে তোমরা এই লাইভটা দেখতেছো। একটা হলো রোড টু ডিএমসি, যারা এই গ্রুপের সাথে যুক্ত আছো তারা এই পেজ এবং এই গ্রুপ থেকে লাইভটা দেখতেছো। আরেকটা গ্রুপ যেটা হলো অন্বেষণ, রোড টু ডিএমসি ঢাকা মেডিকেল কলেজের ভাইয়াদের দ্বারা পরিচালিত খুবই দারুণ দেশসারা একটা অনলাইন প্ল্যাটফর্ম। যারা এই ক্লাসটা দেখতেছো রোড টু ডিএমসি থেকে, তো তারা চিনো রোড টু ডিএমসি কে, তারা জানো রোড টু ডিএমসি বা আরটিডিএস এখন কোন অবস্থানে আছে। এবং অন্বেষণ খুবই দারুণ কাজ করে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নবাজ। আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির, আমি আমার পড়াশোনা সদ্য শেষ করেছি, কিন্তু যারা এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, অর্ক, আকাশ, দুইজন খুবই দারুণ কাজ করে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে বি ইউনিট, অন্বেষণ বি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি ডিইউ বি ইউনিটের জন্য, আর্টস বা সায়েন্সেরও যারা গ্রুপ চেঞ্জ করে বি ইউনিটে প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য খুবই দারুণ একটা প্ল্যাটফর্ম অন্বেষণের যে গ্রুপ আছে বি ইউনিট, এইচএসসি এন্ড বি ইউনিট প্রিপারেশন, সেই গ্রুপে এবং রোড টু ডিএমসি গ্রুপে তোমরা আজকে নোটটা শেয়ার করবা। তোমাদের জন্য স্পেশাল কিছু গিফট সামনে ওয়েট করতেছে। আমরা এখনই ক্লিয়ারলি বা স্পষ্ট করে ঘোষণা দিতে চাই না, কারণ এটা সারপ্রাইজ হিসেবেই থাকুক। তোমরা ক্লাসগুলো করতে থাকো, বেনিফিটেড থাও, এবং তোমরা এছাড়াও অনেক গিফটস আইটেম তোমাদের জন্য আমরা রেডি করার প্ল্যান করতেছি, টি শার্ট, নোটবুক, এছাড়াও ক্রেস্ট এবং আরো দারুণ কিছু গিফট, যেমন রিচার্জ। তো এগুলা তোমরা পাবা অবশ্যই। তোমাদের সাথে আমাদের জার্নিটা অনেক দীর্ঘ হবে, অনেক লম্বা একটা জার্নি তোমাদের সাথে আমরা অতিক্রম করবো ইনশাল্লাহ। তোমাদের কাজ হলো তোমাদের পরিচিত যারা আছে বন্ধুরা সবাইকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে নেওয়া। যারা মেডিকেলের জন্য চিন্তা করো তারা তো রোড টু ডিএমসি তে আছো, আমরা ক্লাস নিচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, এইচএসসি থেকে একাডেমিক, পুরোটাই আমাদের সাথে জার্নিটা ইনশাল্লাহ সুন্দর হবে। আর যারা বি ইউনিটে চিন্তা করছো ঢাকা ইউনিভার্সিটি, তারা তো অন্বেষণের সাথে যুক্ত আছো, যারা নাই তাদেরকে যুক্ত করে নাও। কারণ নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশে টপ নচ, একদম প্রিসাইজ এবং কোয়ালিটিফুল কন্টেন্ট, কোয়ালিটিফুল সবকিছু মিলে যদি বেস্ট কোনো দুইটা প্ল্যাটফর্ম যদি আমি বলি, আমি এটা গর্ব করে বলতে চাই দুইটা প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত আছি নিজে। এই দুইটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য চমৎকার কিছু নিয়ে আসতে যাচ্ছে, অলরেডি তোমরা জানো,
তারপরে আমি আরেকটু ভালো করে বলে দিলাম যেন তোমরা আমাদের সাথে যুক্ত থেকে তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো। সেটার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। নোট কি এই গ্রুপে সাবমিট করতে হবে? আচ্ছা, দেখা যাচ্ছে না কেন? দেখা যাবে না কেন? দেখা যাচ্ছে না, ক্লিয়ার না? দেখা যাবে না কেন? আচ্ছা, তারপরে আরো কিছু প্র্যাকটিস আমরা করব। এইচডব্লিউ থাকলো কোনটা? আচ্ছা, রাজশাহী বোর্ডেতে আমরা করে ফেলি। এইচডব্লিউ থাকবে তোমাদের কুমিল্লা বোর্ডটা থাকবে এইচডব্লিউ, রাজশাহী বোর্ডটা আমরা করে ফেলি। অনেকের বলতেছো অনেক সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা আমরা দূর করে ফেলি। এইচডব্লিউ তাহলে আমরা যেটা হলো রাজশাহী বোর্ডেরটা আমরা করে ফেলি। দেখো রাজশাহী বোর্ডের তোমরা একটু খেয়াল করো, আমি কমেন্ট গুলা তোমাদের লক্ষ্য করতেছি। রাজশাহী বোর্ডে 2022 সালে আসা প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখো ওকে, দেখো প্রথম লাইনটা কি দেয়া আছে এখানে? এয়ার ইজ an important element of our environment. এয়ার ইজ an important element of our environment. আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। দেখো বাংলা অর্থটা বোঝার চেষ্টা করবা, তারপরে এটা অনুযায়ী তুমি কানেক্টরটা ব্যবহার করবা। এয়ার ইজ an important element of our environment. এলিমেন্ট মানে উপাদান, জানো যে বাতাস বা বায়ু হচ্ছে আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ একটা উপাদান। ড্যাশ ক্লিন এয়ার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, মূলত, ইনফ্যাক্ট মূলত প্রকৃতপক্ষে ক্লিন এয়ার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। আমাদের জীবনের জন্য পরিচ্ছন্ন বাতাস বা বিশুদ্ধ বায়ু এটা গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। ড্যাশ এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাট কিন্তু আমাদের যে এই বাতাসটা বিভিন্ন উপায়ে আমি এখানে হাউএভার দিতে পারি। হাউএভার কিন্তু মানে আরো এমফেসাইজ করে আমি জোর দিয়ে বুঝাচ্ছি, আমি এখানে বাট দিতে পারি। বাট কিন্তু এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, অনেক উপায়ে বাতাস দূষিত হয়। হাউএভার আমরা জোর দেওয়ার ক্ষেত্রে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটাকে আরো বেশি জোর দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তারপর দেখো ড্যাশ ওয়ান থিং দ্যাট পলিউটস এয়ার ইজ স্মোক। মেইনলি দেখো মূলত, প্রধানত, আমরা কি প্রধানত একটা জিনিস যেটা বাতাসকে দূষিত করে সেটা হলো ধোঁয়া। বাংলা অর্থ বোঝার চেষ্টা করো। প্রধানত বা মূলত একটা জিনিস যেটা বাতাসকে দূষিত করে সেটা হচ্ছে ধোঁয়া। তাহলে আমি কি বলবো? মেইনলি। আমরা এখানে আর কি দিতে পারি? আমরা এখানে দিতে পারি যে আমি বললাম যে প্রাথমিকভাবে যেটা বাতাসকে দূষিত করতেছে, আমি এখানে প্রাইমারিলি দিতে পারি। প্রাইমারিলি প্রথমত বা সাধারণভাবে, প্রধানত বা মেইনলি, আমি যেটাই দিই মেইনলি, প্রাইমারিলি, ওয়ান থিং দ্যাট পলিউটস এয়ার ইজ স্মোক। যে জিনিসটা বাতাসটা দূষিত করে সেটা হচ্ছে ধোঁয়া। স্মোক ইজ প্রডিউসড ফ্রম ডিফারেন্ট সোর্সেস। ধোঁয়া উৎপন্ন হয় বিভিন্ন উৎস থেকে ধোঁয়া উৎপন্ন হয়। ড্যাশ উই মেক ফায়ার টু কুক। এই যে ইন ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়, এই যে বিভিন্ন উৎস, এখন সেটা প্রকার বর্ণনা করব। কি কি প্রকারে বা কি কি উপায়ে আমাদের বাতাসটা দূষিত হয়। প্রথমত উই মেক ফায়ার টু কুক ফুড এন্ড ইট ক্রিয়েটস স্মোক। প্রথমত আমরা আগুন জ্বালায় রান্না করার জন্য, খাবার রান্না করার জন্য, এবং এটা উৎপন্ন করে ধোঁয়া। বোঝার চেষ্টা করো। আমার এখানে কি বললো যে স্মোক ইজ প্রডিউসড ফ্রম ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন উৎস থেকে ধোঁয়া উৎপন্ন হইতে পারে। এখন ধোঁয়ার আমরা বর্ণনা করব যে প্রথমত ফার্স্টলি উই মেক ফায়ার টু কুক ফুড, আমরা প্রথমত আগুন জ্বালাই মানে খাবার রান্না করার জন্য, এন্ড ইট ক্রিয়েটস স্মোক, এটা ধোঁয়া উৎপন্ন করে। বুঝতে পারছো? তারপরে দেখো দ্বিতীয়ত বাসেস এন্ড ট্রাকস প্লেইং ইন দ্য রোডস এমিট স্মোক। ফ্লাইং ইন দ্য রোডস এমিট স্মোক, এমিট মানে নির্গত করা। দ্বিতীয়ত এই যে দুইটা কারণ বর্ণনা করলাম, প্রথমত আমরা ধোঁয়া, খাবার রান্না করার জন্য আগুন জ্বালাই, সেখান থেকে ধোঁয়া হয়। দ্বিতীয়ত বাসেস এন্ড ট্রাকস ফ্লাইং ইন দ্য রোডস এমিট স্মোক, মানে রাস্তায় চলাচল করার যে বাস ট্রাক গুলো আছে এটা ধোঁয়া নির্গত করে, এমিট স্মোক।
তারপরে আরো আরো অনেকগুলা কারণ এখানে বর্ণনা করতেছে। আমরা এরপরে তৃতীয়ত যাইতে পারি। আমরা থার্ডলি না দিয়ে আমি এখানে মোর ওভার দিই, আমি এখানে থার্ডলিও দিতে পারবো। আমি যদি এখানে চাই আমি থার্ডলি দিতে পারবো, আমি এখানে থার্ডলি দিতে পারবো, থার্ডলি। আচ্ছা, তৃতীয়ত আমি এখানে মোর ওভার দিতে পারবো, মোর ওভার। আমি এখানে অলসো দিতে পারবো, অলসো দিতে পারবো, অনেক কিছু দেয়া যাবে। আমি এখানে যাই দেই আমার এখানে অর্থটা ঠিকঠাক হচ্ছে, কারণ কি তৃতীয়ত আমি বললাম এছাড়াও, অলসো, আরো, আমি এই তিনটা এখানে দিতে পারি, এছাড়াও, অলসো। তারপরে থার্ডলি দ্য বার্নিং অফ কোল ইন দ্য রেলওয়ে ইঞ্জিন অলসো প্রডিউস স্মোক। এছাড়াও যে রেলওয়ে ইঞ্জিন বা রেলের যে ইঞ্জিন আছে, যে কয়লা, ইঞ্জিনের যে কয়লা, সেটাও ধোঁয়া উৎপন্ন করে। আচ্ছা, আমি যখন মোর ওভার দিচ্ছি এরপরে আমি কি দিতে পারি, আরোর সাথে আরো যুক্ত করার জন্য আমি আরেকটাই দিতে পারি, সেটা হলো ফার্দার মোর। আমি কি দিতে পারি, আমি দিতে পারি ফার্দার মোর। ফার্দার মোর, এছাড়াও, আরো, আরো অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা ফার্দার মোর শব্দটা ব্যবহার করলাম, ফার্দার মোর শব্দটা আমরা ব্যবহার করলাম, ফার্দার মোর। তারপর আমরা দেখি দ্য মিলস এন্ড ফ্যাক্টরিজ অলসো প্রডিউস এ হিউজ অ্যামাউন্ট অফ স্মোক। মিল এবং ফ্যাক্টরি অলসো প্রডিউস, এরা উৎপন্ন করে এ হিউজ অ্যামাউন্ট অফ স্মোক, একটা বিরাট পরিমাণ ধোঁয়া। একটা বিরাট পরিমাণ ধোঁয়া কারা উৎপন্ন করে, এই যে ফার্দার মোর, মিলস এন্ড ফ্যাক্টরিজ। এছাড়াও এমনকি মিলস এন্ড ফ্যাক্টরিজ অলসো প্রডিউস এ হিউজ অ্যামাউন্ট অফ স্মোক। তারপর আমরা দেখি dash melt tar for road construction which produce black smoke. melt tar, tar মানে হলো যে যেটা হলো যে পিচ, তার মানে পিচ, আমরা রাস্তায় যে পিচ, গলিত পিচ ফর রোড কনস্ট্রাকশন, রাস্তা নির্মাণের জন্য যে গলিত পিচ, which produces black smoke, যেটা কালো ধোঁয়া উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে আমি দিতে পারি ফাইনালি, ফাইনালি, চূড়ান্ত ভাবে বা অবশেষে। আমি অনেকগুলো কারণ বর্ণনা করলাম। আমরা এখানে দেখি, প্রথমে বললাম ফার্স্টলি উই মেক ফায়ার টু কুক ফুড, আমরা খাবার রান্না করার জন্য প্রথমত আমরা ধোঁয়া উৎপন্ন করি। দ্বিতীয়ত বাস, ট্রাক, এটাও রাস্তায় ধোঁয়া নির্গত করে। তৃতীয়ত দ্য বার্নিং অফ কোল ইন দ্য রেলওয়ে ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিনের যে কয়লা পোড়ানো হয় সেটা থেকেও ধোঁয়া উৎপন্ন হয়। থার্ডলি জায়গায় আমি মোর ওভার দিলাম, মোর ওভার জায়গায় অলসো দিলাম, অলসোর জায়গায় আমি বিসাইডস দিতে পারি, পাশাপাশি, এছাড়াও, আরো, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর দেখো অলসো প্রডিউস স্মোক, ফার্দার মোর, মোর ওভার দিলে আমি আরো ফার্দার মোর, আরো অতিরিক্ত কোনো কিছু বলতে চাইলে আমরা ফার্দার মোর শব্দটা ব্যবহার করতে পারি। ফার্দার মোর দ্য মিলস এন্ড ফ্যাক্টরিজ অলসো প্রডিউস এ হিউজ অ্যামাউন্ট অফ স্মোক, একটা বিরাট পরিমাণ ধোঁয়া উৎপন্ন করে। অবশেষে ফাইনালি মেল্ট টার ফর রোড কনস্ট্রাকশন হুইচ প্রডিউস ব্ল্যাক স্মোক, মানে গলিত যে পিচ সেটা অনেক অনেক পরিমাণ কি উৎপন্ন করে, কালো ধোঁয়া উৎপন্ন করে। All the smokes mix with the air and pollute it. Unfortunately, okay, তাহলে আমরা একটু খেয়াল করি যে হবে কি, যে all the smokes mix with the air and pollute it, এই যে সব ধোঁয়া আমি উৎপন্ন করতেছি, বর্ণনা করলাম ধারাবাহিকভাবে। আনফরচুনেটলি, দুঃখজনক ভাবে এই ধোঁয়াগুলো আমার কি মিশতেছে, আমার পরিবেশের সাথে মিশতেছে। আনফরচুনেটলি, ফরচুনেটলি, দুর্ভাগ্যজনক ভাবে অল দি স্মোকস মিক্স উইথ দা এয়ার এন্ড পলিউট ইট, এটা বাতাসের সাথে মিশে এবং এটা বাতাসকে এটা কি করে, দূষিত করে। ড্যাশ স্মোক ফ্রম ডিফারেন্ট সোর্সেস ইজ কজিং সিরিয়াস হার্ম টু আওয়ার এনভায়রনমেন্ট। দাস, এইভাবে, দাস, এইভাবে, এই উপায়ে স্মোক ফ্রম ডিফারেন্ট সোর্সেস, এই উপায়ে বা এই মাধ্যমে স্মোক ফ্রম ডিফারেন্ট সোর্স, বিভিন্ন উৎসের ধোঁয়া, ইজ কজিং সিরিয়াস হার্ম, এটা কারণ হয়ে দাঁড়াচ্ছে মারাত্মক ক্ষতির টু আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। বোঝা যাচ্ছে এই যে শব্দগুলা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, হাউএভার, মোরওভার, ফার্দার মোর, তারপরে ফাইনালি, এট লাস্ট, তারপর অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, বাট, দো, অলদো, ইফ, আনলেস, এগুলো সব কানেক্টর। আজকে জানিয়ে কথা বললাম, জানিয়ে বকবক করলাম, চিল্লাচিল্লি করলাম, সব হচ্ছে কানেক্টর। কতটুকু তোমরা বুঝতে পারছো, বা বুঝতে হয়তো সবই পারছো, কিন্তু কতটুকু আমি বুঝাইতে পারছি এটা আমি নিশ্চিত না। আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি চেষ্টা করেছি। ওকে, যে নাম্বার দাস, আনফরচুনেটলি, আই নাম্বার আনফরচুনেটলি হবে। ভেরি গুড।
সানি, তারপরে রিপা, তোমরা সবাই কারেক্ট বলার চেষ্টা করছো, মাশাআল্লাহ খুবই ভালো। ওকে, আমরা ক্লাসের একেবারেই শেষ মুহূর্তে চলে আসছি। তোমাদের একটা এইচডব্লিউ থাকতেছে, যেটা হলো তোমরা বারবার বলে দিছি রোড টু ডিএমসি এবং অন্বেষণ দুইটা গ্রুপেই তোমরা এটার নোটটা সাবমিট করবা। ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা। আর বারবার এক কথাই ঘুরে ফিরে বলতেছি যে পড়াশোনা করতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। সামনে অ্যাডমিশন, খুবই কঠিন সময়, দুঃসময় সামনে তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই দুঃসময় যেন তোমরা ভালোভাবে পার করতে পারো, একটা সুন্দর সূচনা যেন তোমাদের হতে পারে, একটা সুন্দর গন্তব্যে যেন পৌঁছাতে পারো, সেটার জন্য আমাদের গাইডলাইন ফলো করবা, নিজে পড়াশোনা করবা এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। সৃষ্টিকর্তার কাছে চাওয়ার কোনো বিকল্প নাই। তুমি অনেক পরিশ্রম করছো, অনেক ধৈর্য ধরে লেগেছিলা, কিন্তু তোমার যেটা তাকদিরে নাই সেটা তোমার কাছে কখনোই আসবে না, আর যেটা তাকদিরে আছে সেটা আসবেই। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু তাকদিরের আশায় বসে থাকলে আমাদের চলবে না, আমাদের নিজেদের কাজ নিজেদের পরিশ্রম করে যেতে হবে। আমরা যদি বসে থাকি যে না আমার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, এটা হলো ভন্ডামি, চূড়ান্ত ভন্ডামি। তো এই ভন্ডামি করা যাবে না, আর আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আর আল্লাহর কাছে চাওয়ার জন্য নিজেকে সেইভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। আমি কোনো, এখন ধরো তুমি একজন মানুষের কোনো কথাই শুনো না, তার তার ধারে কাছে তুমি নাই, তার কাছে তুমি যতই তোমার কাছের মানুষ হোক, তার কাছে চাইলে কিন্তু তোমাকে সহজে দিবে না। কিন্তু ধরো একজন মানুষের সাথে তুমি কানেক্টেড, তাকে তুমি তার সাথে তোমার সম্পর্ক ভালো, তার কথা শুনো, তার মানে সুসম্পর্ক যার, তার কাছে তুমি চাইলে কিন্তু সেটা একটা পাওয়ার সম্ভাবনা থাকে। তো আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাও ঠিক তেমনই হওয়া উচিত। আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো, হুকুম আহকাম গুলা মেনে চলবো। আর অন্য ধর্মের যারা আছো তাদেরকেও বলবো সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক রাখা এবং নিজের সত্যটাকে উপলব্ধি করা, যেটা সত্য সেটার পেছনে আমি পরিশ্রম করব, সেটার জন্য আমি মেহনত করব। আর আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ফল সুমিষ্ট। আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন, এটা কোরআনেই আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এবং যে কষ্টটা করতেছো এই কষ্টের পরেই একটা ভালো রেজাল্ট তোমাদের কাছে আসবে। পবিত্র কোরআনে আল্লাহ এইভাবে বলে দিচ্ছেন যে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। তো কষ্টটা এখন করে যাও, স্বস্তির সময় যখন আসবে তখন তো সেটার ফল ভোগ করবা। এবং অবশ্যই ভালো কিছুর জন্য চেষ্টা করা, নিজেকে ভালো কিছুর জন্য প্রস্তুত করা। নিজে যখন ভালো কাজ করব, নিজে যখন ভালো কিছুর জন্য চেষ্টা করব, ভালো কিছু চিন্তা করব, তখন এমনিতেই আল্লাহ আমার জন্য সেটা ভালো কিছু করে দিবেন। তো দুইটা গ্রুপে তোমরা তোমাদের আজকের ক্লাস নোট, ক্লাস রিভিউ সেটা অবশ্যই শেয়ার করবা। তোমাদের ক্লাস নোট, ক্লাস রিভিউ গুলা দেখে আমাদের ভালো লাগে, আমরা অনুপ্রাণিত হই, আমাদের কষ্টটাকে সার্থক মনে হয়। এই যে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে বক বক করেই যাচ্ছি, তোমরা তো বসে ক্লাস করতেছো, শুনতেছো, হয়তো লিখতেছো, উপরে ফ্যান ঘুরতেছে, কোনো কষ্ট নাই, একদম আরামে ক্লাস করতেছে। কিন্তু এখানে দাঁড়িয়ে 1.5 ঘন্টা ক্লাস নেওয়া, এটা ইটস নট অ্যান ইজি টাস্ক। এটা মনে রাখো যে আমাদের এফোর্টটা, আমাদের চেষ্টাটা যেন তোমাদের কাজে লাগে, তাহলে আমাদের কষ্টটা সার্থক। আর কাজে লাগতেছে কিনা সেটা বুঝবো তোমাদের রেজাল্টের মাধ্যমে। আর যারা ক্লাস করতেছো সেটা ক্লাস কেমন লাগলো, ক্লাসের রিভিউ, ক্লাসের নোট সেটা অবশ্যই অবশ্যই গ্রুপে জানাবা। আমরা এতে অনুপ্রাণিত হই, ইন্সপায়ার্ড হই, আমাদের কাজ করার আগ্রহ এবং তোমাদের জন্য কিছু করার আগ্রহটা তখন আরো বেড়ে যায়। তো সবার জন্য অনেক 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 শুভ কামনা। আজকে আর প্র্যাকটিস করাবো না, ক্লাস কেমন লাগছে সেটা জানাও, তাহলে ভালো লাগবে। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, কুমিল্লা বোর্ড 2022, এটা এইচডব্লিউ থাকবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে সেটা লিখে পোস্ট করতে পারো আনসার সহ। আদারওয়াইজ যা লিখছো সেটাই তোমরা গ্রুপে নোট হিসেবে পোস্ট করবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য সহজ হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে উইথ রোড টু ডিএমসি এন্ড অন্বেষণ। তোমাদের সাথে প্রতিনিয়তই এই রুটিনে তো দেখা হচ্ছেই, পরবর্তী রুটিনে আবার নতুন করে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। দোয়া চাই, আমাদের জন্য দোয়া করো, যারা তোমাদের জন্য কাজ করে যাচ্ছি তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। যে পরিশ্রম করতেছো সেজন্য পরিশ্রমের ফল পাও। আর সব সমস্যার সমাধান, সকল চাওয়া পাওয়া তোমাদের পূর্ণ হোক, এই দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ যেন তোমাদের সবাইকে সুস্থ রাখে, নিরাপদে রাখে এবং অবশ্যই সৃষ্টিকর্তার সাথে নিজেকে সংযুক্ত করে রাখবা, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করবা। নীতি নৈতিকতা বোধ বিশিষ্ট বা নীতি নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করবা, কারণ নীতি নৈতিকতা না থাকলে মানুষের কোনো দাম নাই। সে যত বড় পণ্ডিতই হোক, সে যত ভালো বিশ্ববিদ্যালয়, যে সে যত ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করুক, যার নীতি নৈতিকতা বোধ নাই তার আসলে কোনো মনুষ্যত্ব নাই। নীতি নৈতিকতা থাকবে, ধর্মীয় মূল্যবোধ থাকবে, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, এগুলা নিয়ে আমাদের চলতে হবে।
তো সেটার জন্য নিজেকে প্রস্তুত করো, সুনাগরিক হিসেবে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রস্তুত করে, যেন আমরা একটা সুন্দর গন্তব্যের দিকে নিজেকে ধাবিত করতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।